হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে আরও একটি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের পুরো জার্নি জুড়ে আজকে আসি তোমাদের মানিক ভাইয়া। তোমাদের ইংরেজি নিয়ে যত ধরনের প্রবলেম আছে, ইংরেজি তোমরা অনেক কঠিন মনে করো, এই প্রত্যেকটা প্রবলেমকে আমরা ইংরেজিতে ভেঙে 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 বিশ্লেষণ করে দেখাবো এবং প্রশ্ন সলভ করার পাশাপাশি আমরা প্রতিটা প্রশ্নের উত্তর কেন সঠিক হলো, বাকিগুলো কেন ভুল হলো এবং এগুলোর পেছনে ব্যাখ্যাটা কি, এই ব্যাপারটা পর্যন্ত আমরা সুন্দর করে গুছিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেন একটা প্রশ্নের উত্তর জানার সাথে সাথে তুমি আরো 4টা প্রশ্নের ব্যাখ্যা তুমি খুব সুন্দরভাবেই জানতে পারো। সো আশা করছি আজকের পুরো জার্নি জুড়ে তুমি যদি থাকো আমাদের সাথে, তাহলে প্রশ্নের ব্যাখ্যা সহ তুমি কোয়েশ্চেনে একটা ধারণা পাবা যে আমাদের নার্সিং এ এবং মিডওয়াইফারিতে কেমন টাইপের কোয়েশ্চেন আসে। সো শুরু করছি তোমাদের সাথে আজকের আমাদের জার্নি। তোমরা যারা যারা ক্লাসটি করছো লাইভে, তোমাদের কাছে আমাদের বলার জায়গা থাকবে যে তোমরা ক্লাসটি, যেহেতু তোমার বন্ধুরা অনেকেই নার্সিং এর প্রিপারেশন নিবে, তাদের সাথে শেয়ার করে দাও। যারা নার্সিং নাও নিবে তাদের সাথে শেয়ার করতে পারো, কারণ ইংরেজিটা তোমাদের মেডিকেলও প্রয়োজন হবে, নার্সিং এর প্রয়োজন হবে, ভার্সিটির সব জায়গায় প্রয়োজন হবে। সো দ্য স্টার্ট। আচ্ছা, তোমাদের সাথে পুরো জার্নি জুড়ে আছে আমি মানিক ভাইয়া। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, অনার্স শেষ করেছি ফার্স্ট ক্লাসে এবং মাস্টার্স আমার চলমান রয়েছে। তোমরা যেহেতু গত ক্লাসে আমরা জিকে নিয়ে পড়াশোনা করেছিলাম, তোমরা জিকে তে অনেকে নোট শেয়ার করেছো, আমরা সেগুলো একটু জানবো ধীরে ধীরে। আচ্ছা, তোমরা আজকে যারা ক্লাসটি করছো, তোমরা অনেকেই লাইভে ক্লাস করবে এবং অনেকে এমন আছে যে তোমরা লাইভে হয়তো ক্লাসটা মিস করতে পারো বা বিভিন্ন কারণে মিস হয়ে যাবে। পরবর্তীতে এই ক্লাসটা খুঁজে পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটু খেয়াল রাখবে। আমাদের ইউটিউব চ্যানেল একই নামে, নার্সিং ড্রিমার্স। তোমরা চ্যানেলটাতে ঢুকে যুক্ত থাকবে যেন এই ক্লাসটা পরবর্তীতে আমরা রেকর্ডের আকারে তোমরা দেখতে পারো। আমরা একটু যাই। আচ্ছা, তোমরা গত ক্লাসে তোমরা জিকে ক্লাস হয়েছিল, ফারিয়াপুর চমৎকার একটা ক্লাস হয়েছে। এই ক্লাসে তোমরা নোট শেয়ার করছিলা, রাইট? এই নোট শেয়ারে আমরা বলেছিলাম যে আমরা টপ 3 জনকে যাদের নোট খুব গোছানো হবে এবং যাদের খুব ভালো রিয়েক্ট থাকবে, সবাই পছন্দ করবে, এরকম 3 জনকে আমরা উইনার ঘোষণা করব। কিন্তু তোমরা আসলে এত ভালো নোট করছো যে আমরা 3 জনকে ঘোষণা করতে পারি নাই, আমরা পরে 4 জনকে নিয়েছি। এখানে আমাদের প্রথম যে আছে আরশি ইসলাম। আরশি ইসলাম ফার্স্ট। সেকেন্ড অবস্থানে আছে আমাদের ফার্স্ট সেকেন্ড নাই, আসলে সবাই সমানই, আমরা জাস্ট 4টাকে বেস্ট হিসেবে ঘোষণা করছি। সুরাইয়া সিদ্রাত একজন, তারপরে আমাদের আরেকজন আছে নাফিয়া বাদশা বিপা, আর চতুর্থ যে আছে সে রুহুল আমিন। এই 4 জনকে আমাদের বন্দিবাসল থেকে আমাদের একজন রাকিন আহমেদ নামে একজন তোমাদেরকে নক দিবে মেসেঞ্জারে, তোমরা তোমাদের তথ্য দিবা, তোমাদের অ্যাড্রেস দিবা, তাহলে সেই অ্যাড্রেসে কিন্তু আমাদের গিফটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? তোমরা নামগুলো, আচ্ছা আমরা একটু আরেকবার দেখে নিই যে কারা কারা আমাদের উইনার প্রথম কন্টেস্টের। আমাদের প্রথম যে ক্লাসটা হয়েছিল জিকের উপরে, সেই জিকে ক্লাসে তোমরা চমৎকার নোট করেছো। ওই নোটগুলো থেকে আমরা টপ 3 জনকে পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের নোটগুলো আসলে এত চমৎকার হয়েছে যে আমরা আসলে 4 জনকে দিতে বাধ্য হয়েছে, আসলে এত সুন্দর হয়েছে। প্রথম আরশি ইসলাম, ঠিক আছে? আরশি ইসলাম একজন। দ্বিতীয় না, আসলে এটা কোনো র্যাঙ্ক না, 2 নম্বরে আমরা যেটা অ্যাড করেছি সুরাইয়া সিদ্রাত। সুরাইয়া সিদ্রাত। 3 নম্বরে আমরা রয়েছে নাফিয়া বাদশা বিপা, তৃতীয়। আর চতুর্থ যে সে রুহুল আমিন। এই 4 জন তোমরা যারা লাইভে আছো, তোমরা যদি লাইভে ক্লাসটা করে থাকো, তোমাদেরকে আমাদের বন্দিবাসা থেকে, আমাদের নার্সিং ড্রিমার্স থেকে তোমাদেরকে নক দিবে রাকিন আহমেদ নামে একজন ভাইয়া। সেখানে তোমাদের তথ্যগুলো যাচাই করবে, তোমাদের সাথে কথা বলবে এবং তোমাদের গিফটগুলোর জন্য অ্যাড্রেস চাইবে। ঠিক আছে? এবং তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে আমাদের নার্সিং ড্রিমার্সের গিফটসগুলো। ওকে, আচ্ছা। আর তোমরা আজকে যারা ক্লাসটি করবে, তোমরা আজকেও কিন্তু ক্লাসে নোট করবা, রাইট? আমরা অনেকগুলো প্রশ্ন অ্যানালাইসিস করব, সলভ করব, গ্রামারের অনেক জিনিস শিখবো। সেই ব্যাপারগুলো নোট করে তোমরা আমাদের নার্সিং ড্রিমার্স গ্রুপের মধ্যে সাবমিট করে তোমরা কিন্তু আজকের ক্লাসের সেরা নোট যে 3 জন হবে তারাও কিন্তু আবার পরবর্তী দিনে তোমরা নোট পেয়ে যাবা। সো আর দেরি নয়, তোমরা খাতা কলম নিয়ে বসো যেন চমৎকারভাবে ক্লাসটাকে নোট করে পরের ক্লাসের জন্য তুমি একজন নোট শেয়ার কন্টেস্টে উইনার হতে পারো। ঠিক আছে? ওকে, আমরা তাহলে আমাদের মূল ক্লাসে চলে আসছি। ঠিক আছে? আমাদের ক্লাসে চলে আসলাম।
ওকে, সবাইকে আরেকবার বলে নিচ্ছি, তোমরা একটু তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিও যেন সবাই মিলে আমাদের ক্লাসটা আজকে করতে পারি। হ্যাঁ, ক্লাসটা অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও। কারণ এই ব্যাপারটা এরকম যে তুমি যখন ক্লাসটাকে নিজের শেয়ারে রেখে দিবা নিজের টাইমলাইনে, তখন তুমি যখনই ফেসবুকে ঢুকবা তোমার ক্লাসগুলো মনোযোগে আসবে, তোমার ক্লাসগুলো তোমার চোখের সামনে আসবে। সো একবার দেখে নিলা, একটা কোয়েশ্চেন আরেকটু তোমার রিভিশন হয়ে গেল। সো বারবারই বলছি তোমাদেরকে, তোমরা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, আর যে বন্ধুদেরকে মনে হচ্ছে প্রিপারেশন নিবে তারা তোমার সমবয়সী, তাদেরকে একটু তোমরা মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে, আমাদের সাথে প্রায় কিন্তু 350 জন স্টুডেন্ট যুক্ত আছে। তোমরা দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দাও, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা আজকে শুরু করে দিব, ঠিক আছে? আজকে চমৎকার আমরা ইংলিশ শিখবো। ইংলিশকে এত বেসিক থেকে শেখাবো যে তোমরা ভাববা যে এইরকম ভাবে ফ্রিতে পড়াচ্ছে, তাহলে আমরা যদি পরবর্তীতে কোনো প্ল্যান করি তাহলে তোমাদের জন্য কি ধরনের সার্ভিস আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের বিএসসি ইন নার্সিং 23-24 সেশনের প্রশ্নটা দিয়ে। আমরা প্রথমে বিএসসি পার্টের প্রশ্নটা সলভ করব, তারপর আমরা মিডওয়াইফারি রয়েছে ওই পার্টের প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক বেশি ভালো আছি, ঠিক আছে? চলো আমরা শুরু করছি। তাহলে আমরা এখন শুরু করছি আমাদের বিএসসি ইন নার্সিং পার্টের বিএসসি পার্ট যেটা, সেটা 23-24 সেশনের প্রশ্নের অ্যানালিটিক্যাল সলিউশন। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসো, একদম ক্লিয়ারলি প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দিব। আচ্ছা, চলো আমরা প্রথম প্রশ্নটার দিকেই আসি, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে তোমরা ক্লাস করবা, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে বুঝাই দিব যেন কোনো প্রবলেম না হয়, একদম বেসিক থেকে তোমরা বুঝে যাও। ওকে, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডভার্ব। ওকে, তাহলে কি চেয়েছে আমার কাছ থেকে? অ্যাডভার্ব চেয়েছে। আচ্ছা, লতা ইজ আ সিঙ্গার, লতা একজন গায়িকা। শি সিংস, সে গান গায়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমাকে অ্যাডভার্ব ইউজ করতে বলছে। এখন আমাকে আগে জানতে হবে যে অ্যাডভার্ব জিনিসটা আসলে কি, অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। খেয়াল করো, আমরা দুইটা পার্ট অফ স্পিচ সম্পর্কে জানবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। খেয়াল করো, অ্যাডজেক্টিভ কি করে বলো তো? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো একটা নাউন অথবা কোনো একটা প্রোনাউনকে মডিফাই করে। কাকে করে বলো তো? কোনো একটা নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে। অপরদিকে অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব কোনো একটা ভার্বকে অথবা কোনো একটা অ্যাডজেক্টিভকে অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। সবাই ভাইয়ের সাথে একটু নোট করো, একটু রিভাইজ করো নিজেরা নিজেরা। আমরা দুইটা জিনিস একসাথে আলোচনা করছি, অ্যাডজেক্টিভ আমরা শিখে ফেলবো, অ্যাডভার্ব শিখে ফেলবো। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে নাউন আর প্রোনাউনকে, ঠিক আছে? আর অ্যাডভার্ব মডিফাই করে কাকে? কোনো একটা ভার্বকে, কোনো একটা অ্যাডজেক্টিভকে, আবার অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দুইটা জিনিসকে ক্লিয়ার করি, খেয়াল করো। যেমন ধরো আমি যদি বলি একটা সেন্টেন্স যে দিস ইজ আ ড্যাশ বার্ড। ওকে, খুব মনোযোগ দিয়ে সেন্টেন্সটা খেয়াল করো, দিস ইজ আ ড্যাশ বার্ড। ওকে, আর এইখানে ভাই কি লিখলাম দেখো তো, এই জায়গায় আমি উদাহরণ দিলাম কি, যে দিস বার্ড সিংস ড্যাশ। ওকে, আচ্ছা, তাহলে এখন তোমরা জাস্ট প্রশ্নটার প্যাটার্নটা বুঝো। এখানে কি আছে একটা দেখো তো, এখানে একটা কি আছে? নাউন, রাইট? বার্ড মানে কোনো একটা জিনিসের নাম, আর পৃথিবীতে যে কোনো জিনিসের নামই একটা নাউন। তাহলে এই বার্ড নাউনকে মডিফাই করতে বলছে না, দেখো তো। তাহলে নাউনকে মডিফাই করার জন্য কি বসবে? এখানে বসবে একটা অ্যাডজেক্টিভ। আর এখানে কি? দ্য বার্ড সিংস, পাখিটা গান গায়। তাহলে ভার্ব, তাহলে এই ভার্ব আসলে এটা কি একটা ভার্ব, তাহলে ভার্বকে যদি মডিফাই করে তাহলে কি বসবে আমাদের? অ্যাডভার্ব। তাহলে এখন আমি ধরো এখানে শব্দ হিসেবে কি নিলাম? নাইস নিলাম, ঠিক আছে? নাইস, নাইস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর নাইসলি কি বলতো? নাইসলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখন তোমরা বলো তো কোনটাতে কোনটা উত্তর সঠিক হবে? জাস্ট ভাবো, এটা সহজ জিনিস যে দিস ইজ আ ড্যাশ বার্ড, এটা একটা সুন্দর পাখি। আর এখানে বললে কি বলবো? দিস বার্ড সিংস নাইসলি, পাখিটা সুন্দরভাবে গান গায়, রাইট? তাহলে কি হচ্ছে?
এখানে অ্যাডজেক্টিভ আমরা কি দিব? নাইস। দিস ইজ আ নাইস বার্ড। আর এইখানে কি দিব? দ্য বার্ড সিংস নাইসলি। পাখিটা সুন্দরভাবে গান গায়। তাহলে এখানে কি হবে? এখানে অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করছে। পাখিটা কেমন ভাবে গান গায়? পাখিটা সুন্দরভাবে গান গায়, তাই না? আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করো তো, এখানে আমার কোন পার্ট অফ স্পিচটা বসছে দেখো তো। এইখানে মডিফাই করবে কাকে? এই যে সিংস কে। তাহলে সিংস কি? ভার্ব। তাহলে ভার্বকে কে মডিফাই করবে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কোনটা বলো তো? অ্যাডভার্ব কোনটা? বিউটিফুল কি অ্যাডভার্ব? না, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবা, কোনো পার্ট অফ স্পিচের শেষে যদি এফ ইউ এল এই সাফিক্সটা থাকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর অফ বিউটিফুলনেস এই এন ই ডাবল এস থাকলে সেটা হচ্ছে একটা নাউন। ওকে, উইথ বিউটি, বিউটি নিজেও একটা নাউন। বিউটিফুলি যখন দেখবা ডাবল এল ওয়াই অথবা এল ওয়াই আছে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে উত্তর কোনটা সঠিক হচ্ছে? এখানে আমাদের অ্যাডভার্ব, রাইট? বিউটিফুলি। তাহলে উত্তর কোনটা সঠিক আমাদের? বিউটিফুলি, ঠিক আছে? তাহলে প্রথম উত্তরটা আমাদের হয়ে গেল বিউটিফুলি। লতা ইজ আ সিঙ্গার, শি সিংস বিউটিফুলি। লতা খুব সুন্দর গায়িকা, মানে লতা একজন গায়িকা এবং সে খুব সুন্দরভাবে গান গায়, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেনটা আশা করতেছি একদম ক্লিয়ার, একদম ব্যাখ্যা সহ। দেখো এখানে যা যা প্রয়োজন সবকিছু লিখে দিয়েছি, এভাবে নোট করে পড়ো, তোমার আর কোনো গাইড বই কিছুই লাগবে না। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নটাতে যাই, চলো। Which preposition is added after die to express sacrifice? প্রশ্নটা কি বলছে এটা আগে বোঝো আমাদের। বলছে এই ডাই শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসালে সেইটা স্যাক্রিফাইস বোঝায়, কোনো কিছুর জন্য আত্মত্যাগ বোঝায়, উৎসর্গ বোঝায়। তাহলে কি বোঝাইছে? স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ, আত্মত্যাগ অথবা উৎসর্গ, ঠিক আছে? আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে ডাইয়ের সাথে যখন ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে, ডাই ভিন্ন ভিন্ন অর্থ দেয়। যেমন ধরো, আমি যদি বলি ডাই অফ, ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। কি? রোগে মারা যাওয়া। সবাই একটু নোট করে ফেলো এগুলা। ডাই অফ মানে কি? ডাই অফ মানে হচ্ছে রোগে মারা যাওয়া। যেমন হি ডাইড অফ ক্যান্সার। তাহলে আমি এখানে সেন্টেন্সে কি নিতে পারি বলো তো এক্সাম্পল হিসেবে? যে the man died of cancer, died of cancer। তাহলে রোগে মারা যাওয়া কি বলতো? ডাই অফ। সবাই ভাইয়ের সাথে একটু বলতো, রোগে মারা যাওয়া কি? ডাই অফ, ঠিক আছে? আমরা সবগুলো ব্যাখ্যা একটু শিখবো। 2 নাম্বার একটু দেখো, আমি যখন বলছি ডাই বাই মানে হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া। ডাই বাই মানে কি? ডাই বাই শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, ঠিক আছে? দুর্ঘটনায় মারা যাওয়া। তাহলে ধরো আমরা এক্সাম্পল কি নিতে পারি? যা বলতে পারি যে দ্য বয় ডাইড বাই অ্যাক্সিডেন্ট। ওকে, তাহলে লোকটি দুর্ঘটনায় মারা গিয়েছিল, ঠিক আছে? তাহলে দুইটা জিনিস খেয়াল করো, আমরা যখন বলছি ডাই অফ রোগে মারা যাওয়া, আবার ডাই বাই মানে কি? মানে হচ্ছে কোন একটা দুর্ঘটনায়, কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। এখন 3 নম্বরে আসি, আমরা যখন বলি ডাই ফ্রম, ডাই ফ্রম কি বলতো? যখন আমরা ডাই ফ্রম ইউজ করি, এটা অর্থ হচ্ছে খাবার খেয়ে মারা যাওয়া। অর্থ কি দাঁড়ায়? খাবার খেয়ে, খাবার খেয়ে বা না খেয়ে, খাবার খেয়ে অথবা অনাহারে, ঠিক আছে? অনাহারে মারা যাওয়া। যেমন আমি যদি উদাহরণ লিখি তাহলে কি দাঁড়ায়? ধরো আমি সেন্টেন্সটাকে যদি বাংলায় একটা ইংলিশ উদাহরণ দিয়ে দেখাই, যেমন বলতে পারি যে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। কি? অতিরিক্ত খেয়ে, ওভার ইটিং। ওকে, বুঝা গেল? ক্লিয়ার বলো তো? এটুকু ক্লিয়ার কিনা আমাদের? যখন আমরা বলছি যে কোনো কিছুতে অতিরিক্ত খেয়ে মারা গেছে, বা হচ্ছে ক্ষুধায় মারা গেছে, বা না খেয়ে মারা গেছে, তাহলে কি হবে? ডাই ফ্রম, ডাই ফ্রম হাঙ্গার, ডাই ফ্রম স্টার্ভিং, অথবা ডাই ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মারা গেছে। সবার শেষে আমাদের যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে যদি আমরা ডাই ফর ইউজ করি। ডাই ফর শব্দের অর্থ হচ্ছে
দেশের জন্য অথবা কোনো কিছুর জন্য মারা যাওয়া, কোনো কিছুর জন্য উৎসর্গ করা, হ্যাঁ, কোনো কিছুর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া, দেশের জন্য, বিশেষ করে দেশের জন্য মারা যাওয়া, মারা যাওয়া। ওকে, এখন দেখো এই ব্যাপারটা দেশের জন্য হতে হবে এমন না, দেশের জন্য হতে পারে, এটা ভাষার জন্য হতে পারে, এটা নিজের মায়ের জন্য হতে পারে, এটা নিজের সন্তানকে বাঁচানোর জন্য হতে পারে, অর্থাৎ উৎসর্গ করে দেওয়া, কেউ কোনো জিনিসের জন্য স্যাক্রিফাইস করা, রাইট? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স, দ্য ফ্রিডম ফাইটার্স died for their country, died for their country। তাহলে মুক্তিযোদ্ধারা তাদের দেশের জন্য মারা গিয়েছিল। ক্লিয়ার? তাহলে এখন যদি স্যাক্রিফাইস বলছে তাহলে উত্তর কোনটা হবে বলো তো? তাহলে এখন সহজ জিনিস, এখানে অফ হবে নাকি বাই হবে নাকি ফ্রম হবে না ফর হবে? চারটার মধ্যে আমরা বুঝে গেছি যে স্যাক্রিফাইস বোঝায় কোনটা দিয়ে, ডাই ফর। ক্লিয়ার সবাই বলো তো ভাইয়া? তাই কিন্তু জানাও তো চারটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছে কিনা। এই চারটা থেকে হয়তো 23-24-এ তোমাদের ডাই ফর দিয়ে প্রশ্ন আসছে, কখনো কখনো এই প্রশ্ন কিন্তু ডাই ফ্রম দিয়ে আসতে পারে, ডাই বাই দিয়ে আসতে পারে, ডাই অফ দিয়ে আসতে পারে। সো চারটাই তুমি ক্লিয়ার হলে তাহলে তুমি মোটামুটি আটকাবা না, তুমি এই প্রশ্নটা যে কোনো ভাবেই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? ওকে, তারপরে আমরা একটু আসি, তারপরে প্রশ্ন খুবই মনোযোগ দিয়ে দেখো, এই প্রশ্নটা আমরা বুঝি কিনা। হ্যাঁ, কি বলছে দেখো, which one is the correct form of past continuous tense? কি বলছে বলো তো? এখানে জানতে চাইছে যে আমার past continuous tense নিচের কোনটা, past continuous। তাহলে past continuous sentence আমার স্ট্রাকচারটা জানলে হয়ে যাচ্ছে, রাইট? দেখো past continuous tense এর স্ট্রাকচারটা কি রকম খেয়াল করো। সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট, তারপর কি হবে বলো তো, ওয়াজ অথবা ওয়্যার এর যে কোনো একটা, ঠিক আছে? তারপরে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। সবাই এই স্ট্রাকচারটা একটু খাতায় লিখে ফেলো। আমরা যখন পাস্ট কন্টিনিউয়াস চিন্তা করছি মানে অতীতকালে কোনো একটা কাজ চলছিল বোঝায়। আমি বলতে পারি আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যাবেলা ফুটবল খেলছিল। মাই মাদার ওয়াজ কলিং মি, আমার মা আমাকে ডাকছিল। মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং হার্ড, আমার বাবা কঠোর পরিশ্রম করছিল। তাহলে অতীতকালে কোনো একটা কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস। এখন এই স্ট্রাকচারের সাথে আমার যেটা মিলে যাবে সেটাই উত্তর সঠিক। এবার আসো একটু আমরা মিলাই। হি ওয়াজ টু মাচ বিজি, হি ওয়াজ টু মাচ বিজি, সে খুবই ব্যস্ত ছিল। অ্যাজ, যেহেতু, হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, যেহেতু সে তার নিজের হোমওয়ার্ক করতেছিল। এখন দেখি আমরা মিলে কিনা। এখানে দেখো সাবজেক্ট আছে, রাইট? ওয়াজ বয়ার আছে, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, মিলেছে কি দেখো তো, কি আছে? ওয়াজ। দুই নাম্বার আসো, হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ওয়াজ বিং ডান। দেখো তো এখানে কি আছে, এখানে সাবজেক্ট আছে, তারপরে আমাদের ওয়াজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে আবার দেখো V3 আছে। তাহলে এই V3 কি আমাদের স্ট্রাকচারে আছে বলো তো? এখানে যে V3টা দিছে এটা কি আমাদের স্ট্রাকচারে আছে? নাই। তাহলে যেটা স্ট্রাকচারে নাই ওইটা উত্তর হবে না। তারপরে আসো, হি ওয়াজ টু মাচ বিজি অ্যাজ হি ডুইং। দেখো এখানে কি দিছে, আমার আগে আছে সাবজেক্ট, তারপরে সরাসরি ভার্বের আইএনজি, মাঝখানে কোনো ধরনের ওয়াজ নাই, ওয়্যার নাই, কোনো কিছুই কিন্তু যুক্ত করা হয় নাই। তার মানে হচ্ছে এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা মিসিং। তাহলে এটা উত্তর হচ্ছে না। লাস্ট, অ্যাজ হি ডিড, এখানে কি দেওয়া আছে দেখো তো, সাবজেক্ট, তারপরে সরাসরি V2 ভার্বের পাস্ট ফর্ম। এখন তোমরাই বলো, আমি যদি সবগুলো স্ট্রাকচার জানি তাহলে এখন উত্তর করা আমার জন্য বেশ সহজ না? কোনটা হবে বলো? তাহলে এখন আমি কোনটাকে উত্তর নিব বলো তো? সাবজেক্ট, ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের আইএনজি। কোথায় আছে? সাবজেক্ট, ওয়াজ, ভার্বের আইএনজি। উত্তর কোনটা সঠিক? উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার উত্তরটা সঠিক। ক্লিয়ারলি বুঝছো? হ্যাঁ, প্রশ্নটাকে কিভাবে ব্যাখ্যা করতে হয় এইটা তোমরা আগে শেখা উচিত। হ্যাঁ, আমি বারবারই বলছি, তুমি একটা প্রশ্ন তোমাকে শিখাই দিলাম বা একটা প্রশ্ন শিখলা বা উত্তর করলা, এইটা কিন্তু নেসেসারি কোনো ব্যাপার না, এটা আহামরি ব্যাপার না। বাট তুমি যখন দেখবা যে তুমি চারটা অপশনকে ব্যাখ্যা করতে শিখতেছো, যে বাকিগুলো কেন উত্তর হবে না, বাকিগুলো উত্তর না হওয়ার পেছনে লজিক্যাল যে রিজনিং সেটা কি,
এইটা যখন তুমি এভাবে ব্যাখ্যা করে শিখবা তখন দেখবা তুমি এই প্রশ্নটাই না, এই জাতীয় অনেক প্রশ্ন যখন আসবে তুমি ইজিলি এগুলো সলভ করতে পারবা। ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার হয়েছে এই প্রশ্নটা? আশা করছি তোমার ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তারপরের প্রশ্ন আমরা একটু আসছি। ওকে, আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। ওকে, আয়রন মানে কি? আয়রন মানে হচ্ছে লোহা, তাই তো? এটা আর্টিকেলের একটা প্রশ্ন, একদম কমন একটা প্রশ্ন আর্টিকেলের। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল বলেছে যে লোহা হচ্ছে একটা উপকারী বা দরকারি একটা পদার্থ, ঠিক? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কোন আর্টিকেলটা বসাবো। এখন দেখো, আর্টিকেল বসানোটা আমাদের নির্ভর করতেছে আর্টিকেলের গ্যাপের পরে কোন শব্দটা আছে তার উচ্চারণটা কেমন। হ্যাঁ, এই যে ইউজফুল শব্দটা আছে এখানে ইউ কি বলতো? এখানে ইউ হচ্ছে একটা ভাওয়েল ওয়ার্ড, খুব মনোযোগ দিয়ে বোঝো। ইউকে আমরা কি বলি? এই যে দেখো, ইউজফুল অথবা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সাল, আরো এরকম ওয়ার্ড আছে না? ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, তারপর হচ্ছে ইউজফুল, তারপর হচ্ছে ইউজলেস। দেখো, এই সবগুলো ওয়ার্ড কি দিয়ে শুরু হয়েছে? একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এইখানে এই যে ইউটা, এটা কিন্তু একটা ভাওয়েল। এটা কি? ভাওয়েল। এটা কি? ভাওয়েল। এটা কি? ভাওয়েল। কিন্তু মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে আর্টিকেল কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হলো নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হলো সেইটা নির্ভর করা হয় না, হয় হচ্ছে তার সাউন্ড নির্ধারণ করে। অর্থাৎ এই যে এই ইউ, এটার সাউন্ডটা কি? ইংলিশে এরকম সাউন্ড আছে তোমার 44টা সাউন্ড আছে। এই 44টা সাউন্ডের মধ্যে এই যে ইউ, হ্যাঁ ইউ, ইয়া, এটাকে বলা হচ্ছে ইয়া সাউন্ড। এই ইয়া সাউন্ড হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড। দেখো, দেখতে ইউ, তার মানে এটা ভাওয়েলের মতো দেখতে, কিন্তু এর উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের মধ্যে পড়ে। তাহলে এই ইউনিভার্সালের এটা উচ্চারণটা কি? এটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? তাহলে খেয়াল রাখো এগুলোর পূর্বে কি বসবে? আ। তাহলে আ ইউজফুল, আ ইউনিভার্সিটি, আ ইউনিভার্সাল, আ ইউজলেস। অপরদিকে সেন্টেন্সটা যদি এইরকম হয়, খেয়াল করো, আমি আরো অনেকগুলো বলে দিচ্ছি। দেখো, যেমন যদি হয় যে আমব্রেলা অথবা আগলি অথবা আনকনশাস, এগুলোর ক্ষেত্রে খেয়াল করে কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে না, ইয়া, ইয়া উচ্চারণটা সাউন্ড নাই, হচ্ছে আ। আ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে বলতো? এগুলোর ক্ষেত্রে আ যেহেতু ভাওয়েল সাউন্ড, আগলি, আনকনশাস, এগুলোর পূর্বে মজার ব্যাপার হচ্ছে এগুলোতে বসবে হচ্ছে এন। তাহলে এগুলোতে কি বসছে আমরা বলতো? এন। সবাই ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ছোটবেলা হয়তো পড়ে আসছো, বাট এইটা তোমাদের আরো বিভিন্ন পরীক্ষা আসতে পারে। এটা নার্সিং সহ বিভিন্ন জায়গায় এই ধরনের কনফিউশন আসতে পারে। তাই দেখো, ইউজফুল ই, ইয়া সাউন্ড। আবার কি আছে আমাদের? ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউজলেস, এ হবে। আর যদি বলে আমব্রেলা, আগলি, আনকনশাস, আ সাউন্ড হয়, সেক্ষেত্রে কি হবে? এন হবে। তাহলে প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে গেল এই জায়গার মধ্যে। এখানে যত ওয়ার্ড আসে তুমি এখন ইউজ করতে পারবা। একটা হচ্ছে ইউ সাউন্ড, এ হবে, আ সাউন্ড, এন হবে। শেষ। উত্তর কোনটা হয় বলো? উত্তর কোনটা হবে 4 নম্বরের প্রশ্নের? তাহলে উত্তর তো সহজেই, আমাদের যেহেতু এটা একটা কনসোনেন্ট সাউন্ড, এই সাউন্ডটা কি? ইউজফুল এর সাউন্ডটা একটা কনসোনেন্ট সাউন্ড, রাইট? তাহলে কনসোনেন্ট সাউন্ডের জন্য উত্তর কি হচ্ছে আমাদের? আ। তাহলে বি নাম্বার উত্তর, আমাদের 4 উত্তর কি? বি নাম্বার, ঠিক আছে? রাইট? এই যে তোমরা বুঝে গেছো, তাই তো? কনসেপ্টটা ধরতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নটা আসি আমরা। কি বলছে দেখি একটু, প্রশ্নটা কি বলছে? দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়াং। ইয়াং, হ্যাঁ, ইয়াং মানে কি? ইয়াং মানে তো যুবক না, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে ইয়াং শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কাকে বোঝায়, আর ইয়াং শব্দটার অ্যাবস্ট্রাক্ট কি হতে পারে, খেয়াল করো। এখানে আমরা ছোট্ট করে একটি অ্যাবস্ট্রাক্ট নাউনকে আলোচনা করি। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এমন কিছু নাম
যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, স্বাদ নেওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, এমন কোন জিনিসের নামকে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই ভাইয়ের সাথে একটু রিপিট করো। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এমন একটা জিনিসের নাম যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, বা যার অনুভূতি বলতে কিছু নাই, এমন একটা জিনিস। মানে তুমি জাস্ট ফিল করো মনে মনে ব্যাপারটা, বাট আদতে জিনিসটার কোনো উপস্থিতি পৃথিবীতে নাই। মানে আমরা বলি পদার্থ অপদার্থ। পদার্থ মানে কোনো একটা এক্সিস্টেন্স আছে এটার, আর অপদার্থ কি? যার কোনো এক্সিস্টেন্স নাই। এখন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যেই জিনিসের বা যেই নামটির যাকে কি বললাম, ধরা ছোঁয়া যায় না, যেই নাউনকে ধরা যায় না, ধরা ছোঁয়া মাপা যায় না, ঠিক আছে, যায় না, তাহলে সেগুলা। তাহলে যেমন ধরো আমি যদি তোমাকে ব্যাখ্যা দিয়ে জিনিসটাকে বোঝাই, হ্যাঁ, এক্সাম্পল চিন্তা করো তুমি। যেমন আমি যদি বলি অনেস্টি, বলো তো, আমি যদি বলি কারো সততা, এটাকে দেখা যায়? হ্যাঁ, আমি বললাম ওই মানুষটা সৎ, কিন্তু তার মধ্যে সততাটা কোন জায়গায় আছে? তার কি পেটের ভিতর সততা, নাকি মাথার ভিতর সততা, নাকি তার পুরো বডি জুড়ে সততা? এটাকে দেখা যায়? দেখা যায় না। তার মানে সততা জিনিসটাকে কখনোই দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তাহলে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি যদি বলি আমার চাইল্ডহুড, দেখো তো, আমাদের শৈশব, হ্যাঁ, শিশুকাল, এটা কি ধরা যায় বলো তো? এই জিনিসটা কি ধরা যায়? আমরা যদি বলি যে আমার চাইল্ডহুড, আমার শৈশবকাল, এটা কি ধরা যায়? যে শৈশবকালটাকে একটু ধরে দেখলাম, একটু ছুঁয়ে দেখলাম, একটু স্পর্শ করে দেখলাম, মেপে দেখলাম, যায় না। আবার যদি আমি বলি, ধরো এখানে যদি বলি হচ্ছে অ্যাডাল্টহুড, এটা কি ধরা যায়? আমার বয়সন্ধিকাল, এটা কি ধরা যায়? না, এটা ধরা যায় না। ঠিক একইভাবে ইয়থ, ইয়থ কি? ইয়থ মানে হচ্ছে যৌবনকাল, বা মানে একটা মানুষের যুবক বয়সের যে সময়টা। এখন বয়সটাকে কি ধরা যায়? তুমি না হয় মানুষটাকে ধরতে পারো, হ্যাঁ, যুবক মানুষটাকে ধরা যায়, বাট যুবক মানুষের যে বয়সটা, সময়টা, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়, মাপা যায়, গোনা যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়? যায় না। দ্যাটস ওয়াই এখানে অনেস্টি, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, ইয়থ, আরো রয়েছে, যেমন ধরো হতে পারে কি এখানে যে বয়হুড, ওকে, তারপর হচ্ছে ফাদারহুড, তারপর হচ্ছে সিম্প্যাথি, কারোর প্রতি কারো সহানুভূতি, সিম্প্যাথি। তাহলে এর কোনোটাকে যেহেতু ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা একটু আসি, ইয়াং শব্দটা অ্যাবস্ট্রাক্ট কোনটা বলতো? ইয়াং শব্দ দেখো, ইয়ঙ্গার, এটা কিন্তু মানুষকে বোঝাচ্ছে। ইয়থ যুবককাল, হ্যাঁ, যৌবনকাল। ইয়ংগেস্ট সবার ছোট, আর ইয়ঙ্গার্স তাও মানুষকে বোঝায়। ইয়থার কোনো শব্দ নাই, দেখো এই শব্দটা ডিকশনারিতে নাই, ইয়থার বলতে কিছু নাই। তাহলে ইয়ঙ্গার সেটা কাকে বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে, রাইট? আর ইয়থ কি? যৌবনকাল, যৌবনকাল। তাহলে কোনটা উত্তর সঠিক ভাবো তো একটু, তুমি একটু উত্তর করো তো কমেন্টে, সবাই একটু উত্তর করে দাও। ইয়ঙ্গার, ইয়ংস্টার, এটাও কিন্তু মানুষকে বোঝায়। তার মানে এমন একটা নাউন হবে যেটা আসলে কোনো মানুষকে বোঝাচ্ছে না, যার কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স পৃথিবীতে নাই। কোনটা হবে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে আমাদের বি নাম্বার, ইয়থ। তাহলে উত্তর সঠিক কোনটা? বি নাম্বার, ইয়থ, যৌবনকাল, টাইমটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, টাইমটা আমাদের বোঝাচ্ছে। ওকে, তো পরের প্রশ্ন চলে আসি, চলো 6 নাম্বার প্রশ্নে। ওকে, খুবই চমৎকার একটা প্রশ্ন। Which one is the opposite word of professional? এখানে যে আমাদের শব্দটা ইউজ করা হয়েছে সেটা কি? প্রফেশনাল। প্রফেশনাল বাংলা তোমাদের জানা আছে? জানা থাকলে কমেন্ট করো তো দেখি। প্রফেশনাল শব্দটার বাংলা কি? আমরা বলি না অনেকে যে হি ইজ এ ভেরি প্রফেশনাল পারসন, হ্যাঁ, সে খুবই প্রফেশনালি কথা বলে, সে খুবই প্রফেশনাল তার আচরণ। প্রফেশনাল শব্দটার বাংলা কি? প্রফেশনাল শব্দটার বাংলা হচ্ছে পেশাগত, খুবই পেশাদার, পেশাদার, ঠিক আছে, খুবই পেশাদার, যে খুব তার কাজে কথার সাথে মিল রাখে, যার অফিস এনভায়রনমেন্টের মতো করে সে চলতে পারে, কার সাথে কেমন আচরণ করা উচিত সেটা সে বোঝে, এটাকে আমরা বলি হচ্ছে প্রফেশনাল, মানে পেশাদার খুব। এখন প্রশ্ন হচ্ছে,
হ্যাঁ, লাভও কি অ্যাবস্ট্রাক্ট নাউন? হ্যাঁ, লাভও অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। লাভ অথবা স্যাডনেস এই দুইটা শব্দই অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু প্রশ্নে আসি যে আমরা যখন বলছি যে পেশাদার, পেশাদার মানে কি? পেশাদার যে জিনিসটা বোঝে, খুবই স্মার্ট, এটা নিয়ে ওর অনেক গবেষণা আছে, ও অনেক বেশি জানে, সে হচ্ছে পেশাদার। আমার চেয়েছে কি অপোজিট ওয়ার্ড, এটার বিপরীত শব্দ কোনটা? দেখো, কাস্টমার শব্দের বাংলা কি? কাস্টমার শব্দের বাংলা হচ্ছে ক্রেতা, রাইট? তাহলে ক্রেতার সাথে কি এটা যায় কোনোভাবে বলো তো? বলো, এই ক্রেতা শব্দের সাথে পেশাদার শব্দ কি যায়? কোনো দিক দিয়ে যায়? পেশাদার মানে যে জিনিসটা খুব ভালো বোঝে, সে জানে, সে এক্সপেরিয়েন্সড। এটার বিপরীত কি হবে? যে একদমই জানে না, একদম নতুন অফিসের মধ্যে, সে হচ্ছে প্রফেশনালের বিপরীত শব্দ। ট্রেডসম্যান মানে কি? মানে হচ্ছে বিক্রেতা। মানে কি? বিক্রেতা, বুঝতে গেল? তারপর আসো, লেবার শব্দ অর্থ কি? লেবার শব্দ অর্থ হচ্ছে শ্রম। লেবার শব্দ অর্থ কি? শ্রম অথবা শ্রমিক। আর সর্বশেষ আমাদের কি আসে বলতো? অ্যামেচার। অ্যামেচার শব্দ অর্থ হচ্ছে নতুন একেবারে, অথবা অপেশাদার, অথবা একদম নতুন যারা। তাহলে অ্যামেচার মানে কি? নতুন অথবা অপেশাদার। তাহলে উত্তর কোনটা হবে বলো তো? উত্তর কোনটা হচ্ছে আমাদের? উত্তর সঠিক কোনটা বলো? উত্তর হচ্ছে আমাদের অ্যামেচিওর। তাহলে প্রফেশনালের বিপরীত কোনটা পাচ্ছি আমরা? অ্যামেচিওর মানে হচ্ছে যে একেবারেই নতুন, একদমই প্রফেশনাল না, একদমই পেশাদার একজন ব্যক্তি না, কাজ খুব একটা বোঝে না। হি অর শি ইজ কল্ড অ্যামেচিওর, অ্যান অ্যামেচিওর পারসন। ওকে, তাহলে যে ব্যক্তি খুব ভালো বোঝে না, অফিস এনভায়রনমেন্ট বুঝতেছে না, একদম নতুন, হি অর শি ইজ কল্ড অ্যান অ্যামেচিওর পারসন। ওকে, তাহলে বোঝা গেল আমরা এই প্রশ্ন কি বুঝলাম বলো তো? ভাইয়ের সাথে বলো তো, এটা বুঝছো কিনা? প্রফেশনাল বিপরীত কি পাচ্ছি আমরা? অ্যামেচিওর। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমরা তার পরের কোশ্চেনটা যাচ্ছি, 7 নাম্বার। এখানে আসো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন। সঠিক প্রোনাউন ব্যবহার করে তোমাকে বলছে বাক্যটা তুমি কমপ্লিট করো। ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি। বলেছে ধরো তোমার সাথে কেউ একজন কথা বলতেছে, হ্যাঁ, এখন ও আসলে কি বোঝাতে চাচ্ছে, সে আসলে কি চাচ্ছে তোমার সাথে কথা বলতে, বা কি কি প্রবলেম গুলো নিয়ে তোমার সাথে ডিসকাস করছে, তুমি বুঝতেছো না, তুমি বলতেছো তোমার উচিত তোমার ব্যাপারগুলো বা তোমার নিজেকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করা। বোঝা গেল? তোমার নিজেকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেইন করা। তাহলে এখানে খেয়াল করি আমরা, এগুলোকে আমরা বলে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলা হয় বলো তো? রিফ্লেক্সিভ। সবাই একটু রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা চার্ট করো, হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা? তাহলে ভাইয়া তোমাকে লিখে দিচ্ছি, তোমরা একটু ছোট্ট করে নোট করে ফেলো, হ্যাঁ, যে রিফ্লেক্সিভ প্রোনাউন আসলে কোনগুলোকে বলা হয়। খেয়াল করো, আমি দুই পাশে চার্ট করে নোট করে দিচ্ছি, তোমরা এই নোটটা মনে রাখলে তোমার সকল রিফ্লেক্সিভ প্রোনাউন সঠিক হয়ে যাবে, ঠিক আছে? যেমন ধরো, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় বলো তো? আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। সবাই একটু নোট করে ফেলো। আই এর জন্য আমরা কি পাই? মাই সেলফ। তারপর হচ্ছে উই এর জন্য কি পাই আমরা বলতো? আওয়ার সেলভস। উই এর জন্য কিন্তু সেলফ না, যখন একজন বোঝায় সিঙ্গুলার তখন হচ্ছে সেলফ, আর যখন সেটা প্লুরাল বোঝায় আমাদের, তোমাদের, তাদের, তাহলে সেটা হচ্ছে কি হবে? সেলভস, SELVES। ওকে, যখন সেটা ইউ হচ্ছে, ইউ কিন্তু দুইটা অর্থ দেয়। ইউ যখন তুমি অর্থ দেয় তখন কি হয়ে যাবে? ইয়োর সেলফ, ইয়োর সেলফ। ওকে, এটা কখন? ইউ যখন তুমি অর্থে বোঝে। আর ইউ যখন তোমরা বোঝায়, খেয়াল করো, ইউ যখন তোমরা বোঝাবে তখন কি হবে? তখন হবে আমাদের ইয়োর সেলভস, ইয়োর সেলভস, ঠিক আছে? আচ্ছা, যদি আমাদের হি থাকে প্রোনাউন তাহলে কি হবে? হিমসেলফ। তাহলে আমরা কি পাচ্ছি? হিমসেলফ। যদি আমাদের প্রোনাউন সাবজেক্টে শি থাকে তাহলে কি হবে বলো তো? তাহলে হবে হচ্ছে হার সেলফ, হার সেলফ। যদি ইট থাকে তাহলে কি হবে বলো তো? ইটের জন্য হবে আমাদের ইট সেলফ। যদি দে থাকে, দে জন্য কি হবে? দে কিন্তু প্লুরাল, তাহলে কি হবে? দ্যাম সেলভস। তাহলে উত্তর এখন কোনটা হবে? আমরা আশা করতেছি আর বলার প্রয়োজন নেই, তুমি বুঝেই গেছো কি হবে। ইউ মাস্ট এক্সপ্লেইন ড্যাশ মোর ক্লিয়ারলি। তোমার নিজেকে নিজে খুব ভালোভাবে এক্সপ্লেন করা উচিত।
তোমার নিজের যে ব্যাপারগুলো বলতে চাচ্ছ সেগুলো খুব স্পষ্ট করে ব্যাখ্যা করা উচিত। তাহলে কি হবে? ইউ মাস্ট এক্সপ্লেইন, কি হবে এখানে যেহেতু ইউ বলতে একজনকে বোঝাইছে, তাহলে কি হবে উত্তরটা? তাহলে ইউ এর সাথে কি হয়? আওয়ারসেলভস হয়? হয় না, আওয়ারসেলভস হয় উই এর সাথে, দেমসেলভস হয় দে এর সাথে, হারসেলফ হয় শি এর সাথে। তাহলে কোনটা হবে? ইয়োরসেলফ। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু? আশা করতেছি এইটুকুটা কিন্তু ক্লিয়ার। এই চারটা কিন্তু অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? আর ভাইয়া আরেকটা জিনিস তোমাদেরকে ছোট্ট করে নোট করে দিয়ে দেখো, সিঙ্গুলারের জন্য আমাদের কি বসবে বলো তো? সিঙ্গুলারের জন্য আমাদের বসবে হচ্ছে সেলফ, ওকে? আর যদি প্লুরাল ফর্ম হয় তাহলে আমরা কি বসাবো? তাহলে হচ্ছে সেলভস, ওকে? এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবা। যদি প্রোনাউনটা সিঙ্গুলার হয় তাহলে আমরা কি বসাবো? সেলফ, এস ই এল এফ। যদি প্লুরাল হয়ে যায় তখন কি বসবে? এস ই এল ভি ই এস, সেলভস, আওয়ার সেলভস, ইয়োর সেলভস, অথবা হচ্ছে দেম সেলভস, ওকে? ক্লিয়ার? তারপরে আসি আমরা, আমার 3 জোড়া জুতা আছে। এই বাক্যটার সঠিক ইংরেজি অনুবাদ কোনটা? একেবারেই আমার মনে হয় যে খুব কঠিন জিনিস না, জাস্ট একটু ভাবো। হ্যাঁ, প্রশ্ন কি বলছে? আমার 3 জোড়া জুতা। এইটুকু অংশকে তুমি একটু নোট করো, 3 জোড়া জুতা। এইটাকে আমরা কিভাবে বলি? 3 জোড়াকে আমরা কিভাবে বলি বলো তো? এক জোড়া, খেয়াল করো, এক জোড়া। তাহলে এক জোড়া জুতা কি? এক জোড়া জুতার ইংলিশ করো তুমি, তাহলে তুমি ক্লিয়ারলি পেয়ে যাবা। এক জোড়া জুতাকে আমি ইংলিশে কি বলবো? আ পেয়ার অথবা ওয়ান পেয়ার। ওয়ান, ওয়ান কি সিঙ্গুলার না? তাহলে কি হবে? পেয়ার অফ কি শোজ। জুতা কিন্তু দুইটা, তাহলে কি হবে? শোজ হবে, ওকে? আচ্ছা, এবার আসি 2 নম্বরে আসো। যখন তুমি বলছো 2 জোড়া জুতা, যখন তুমি কি বলছো 2 জোড়া জুতা, তাহলে কি হবে? 2 জোড়া, 2 জোড়া জুতাকে আমরা কিভাবে বলবো বলো তো? 2। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই পেয়ার তো 1 এর জন্য পেয়ার হয়েছে, আমি যখন 2 জোড়া বলতেছি তখন কি হবে? তখন 2 পেয়ারস হয়ে যাবে না? তাহলে পেয়ারের জায়গায় কি হবে এখন? 2 পেয়ারস অফ শোজ। জুতা তো একের বেশি, অবশ্যই এখানে কি হবে? শোজ হবে। শোজ কেন হইলো? দেখো, তুমি এক জোড়া জুতা মানে কিন্তু দুইটা, আবার 2 জোড়া মানে 4টা, তাহলে জুতা কিন্তু সবসময় প্লুরাল থাকবে। কিন্তু যখন এক জোড়া চিন্তা করতেছি, জোড়া কটা? একটা, তখন পেয়ারটা সিঙ্গুলার। যখন 2টা বলতেছি তখন পেয়ারটা প্লুরাল। ঠিক একইভাবে যখন আমি 3 জোড়া বলবো তাহলে কি বলবো? 3। তাহলে 3টা পেয়ারের জন্য কি? 3 পেয়ারস অফ, আর জুতা তো একের বেশি সবসময়, 3 জোড়া মানে 6টা, তাহলে কি হবে? শোজ। আচ্ছা, এবার এখানে কি বলছে? আছে। তাহলে আছের জন্য কি হবে? আছের জন্য হচ্ছে হ্যাভ। আর যদি ছিল বলে, অতীতে ছিল, তাহলে কি হবে? হ্যাড হবে। ঠিক আছে? আই হ্যাভ 3 পেয়ারস অফ শোজ। ঠিক আছে, ফাইন। আই হ্যাভ 3 পেয়ার। দেখো এখানে প্রবলেমটা কোথায়? এই 3 এর সাথে কি পেয়ার যায়? যায় না, কারণ 3 এর সাথে কি প্রয়োজন ছিল? পেয়ারস দরকার ছিল। তাহলে এখানে একটা ভুল আছে। আই হ্যাড 3 পেয়ারস। দেখো এখানে 3 পেয়ারসে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু হ্যাড অর্থ কি দেয় বলো তো? হ্যাড অর্থ দেয় হচ্ছে ছিল, কিন্তু আমার এখানে বাংলা কি দিয়েছে? আছে। তার মানে অতীতে না, প্রেজেন্টের কথা বলতেছে, রাইট? তাহলে আছে বললে হ্যাভ, ছিল বললে কি হবে? হ্যাড হবে। আই হ্যাভ 3 পেয়ার। এখানে প্রবলেম কোথায় দেখো তো? হ্যাভে কোনো সমস্যা নাই, পেয়ারে সমস্যা। কারণ পেয়ার হবে, উত্তরটা কি হবে? পেয়ারস হবে। তাহলে উত্তর কোনটা সঠিক পাচ্ছি আমরা? আমাদের উত্তর সঠিক হচ্ছে এ নাম্বার। আই হ্যাভ 3 পেয়ারস অফ শুজ। শুজ সবসময় প্লুরালই থাকবে, কারণ জুতা তো এক জোড়া হলেও 2টা, 2 জোড়া হলে 4টা, 3 জোড়া হলে 6টা। তবে শুজ সবসময় প্লুরাল। পেয়ারের ব্যাপারটা খেয়াল রাখবা, যে পেয়ারে যদি বলে তাহলে তোমার যখন 1 পেয়ার তখন সিঙ্গুলার, 2 3 4 যত বাড়বে তত পেয়ারস হয়ে যাবে সেটা, ওকে? এটা আশা করি ক্লিয়ার। এইরকম জিনিসগুলো খেয়াল রাখবা, যে যখন তোমার ডিটারমিনারটা সিঙ্গুলার হচ্ছে তখন তোমার দেখো, ডিটারমিনার যখন সিঙ্গুলার পরে নাউনটাও সিঙ্গুলার, ডিটারমিনার যখন প্লুরাল নাউনটা কি হবে? প্লুরালে উত্তরটা হবে। ঠিক আছে, ওকে? আমরা এই প্রশ্নটা আশা করছি বুঝেছি। তারপর আসো, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিকভাবে বানান করা শব্দ কোনটা? কারেক্ট স্পেলিং থেকে কিন্তু তোমাদের প্রায় প্রশ্ন আসে নার্সিং এ, মানে প্রতি বছর। এটা ডিপ্লোমায় হোক, এটা নার্সিং এ হোক, এটা অর্থাৎ বিএসসি তে হোক, এটা ডিপ্লোমায় হোক, মিডওয়াইফারিতে হোক, যেখানেই হোক না কেন তোমাদের কারেক্ট স্পেলিং আর সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। আমরা বিগত বছর প্রশ্ন যখন অ্যানালাইসিস করি তখন পাই যে প্রতি বছর একটা একটা স্পেলিং থেকে প্রশ্ন আসছেই। ওকে,
আমরা একটু এই উত্তরটা খেয়াল করি তো কোনটা হবে। অ্যাডভেন্টিশিয়াস মানে হচ্ছে কোন জিনিস প্ল্যান্ড না, প্রি প্ল্যান্ড না, খুব অগোছালো, এটাকে বলেছে অ্যাডভেন্টিশিয়াস। এটার স্পেলিংটা আমরা একটু খেয়াল করি। এটার স্পেলিংটা হচ্ছে ADVENTITIOUS। তাহলে এটার সাথে মিলাও তো, ADVEN সব জায়গায় ঠিক আছে, তারপর কি আছে TITIOUS, তাহলে এক নাম্বারটা উত্তর সঠিক। তাহলে তোমাদের এই দেখো ছোট্ট একটা ভুল, এই জায়গায় দেখো শুধু কি দেয় নাই, শুধু ওটা মিসিং গেছে। তাহলে এত ছোট ভুল কিন্তু চোখে অনেক সময় পড়ে না। তাহলে স্পেলিং কি করতে হবে, স্পেলিং তোমাকে ধরে ধরে নিয়মিত মুখস্থ করতে হবে। তুমি যখন পড়বা, তুমি যখনই পড়ো না কেন, তুমি স্পেলিংকে ধরে ধরে প্রত্যেক দিন মুখস্থ করবা। স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম এগুলোকে প্রতিদিন তোমাকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। ঠিক আছে, তাই উচ্চারণটা মনে রাখবে। অ্যাডভেন্টিশিয়াস শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিস অগোছালো বা পরিকল্পিত না। ঠিক আছে, ওকে। 10 আসো। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হসপিটালিটি। হ্যাঁ, কি চেয়েছে বলতো, অ্যান্টোনিম। অ্যান্টোনিম শব্দের বাংলা কি? অ্যান্টোনিম শব্দের বাংলা হচ্ছে বিপরীত শব্দ। কি? বিপরীত। ঠিক আছে, কোন শব্দটার? হসপিটালিটি। খুব ভালোভাবে খেয়াল করো, হসপিটালিটি শব্দ অর্থ কি? আতিথেয়তা। আতিথেয়তা। আচ্ছা, আতিথেয়তা মানে কি? কারো বাসায় গেলাম, কেউ খুব ভালোভাবে আমাকে আপ্যায়ন করলো। হ্যাঁ, আতিথেয়তা বা আপ্যায়ন। এখন কি এটা পজিটিভ জিনিস না? খুব ভালো জিনিস না জিনিসটা? কারো বাসায় গেলা, তোমার সাথে কথা বললো, ভালোভাবে তোমাকে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটু চা নাস্তা দিল, তোমাকে একটু শরবত দিল, হ্যাঁ, ভালোভাবে কথাবার্তা বললো, খুব সুন্দর পরিবেশ, এটাকে বলছে আতিথেয়তা বা আপ্যায়ন। এখন এটার বিপরীত শব্দ কোনটা হবে? দেখো, বিপরীত মানে বাজে আচরণ, রাইট? এরকমই তো কিছু হবে। এখন কোল্ডনেস শব্দ অর্থ কি? কোল্ডনেস শব্দ হচ্ছে শীতল। আচ্ছা, দেখো তো আপ্যায়ন শব্দটার সাথে কি শীতলের কোন রকম মিল আছে? শীতল বোঝাচ্ছে একটা অবস্থা, বোঝাচ্ছে গরম না ঠান্ডা, আর ওইখানে হচ্ছে আতিথেয়তা। তার মানে দুইটা শব্দের কোনোভাবেই মিল নাই, তাহলে এইটা উত্তরের দিকেই আসবে না। আমাকে বলছে আতিথেয়তা যে জিনিসটা এত পজিটিভ, এত ভালো, এইটার বিপরীত কি হবে? খারাপ আচরণ হবে, দুর্ব্যবহার হবে, রাইট? ঠান্ডা বা শীতল কিন্তু এখানে আসতে পারে না। wrathful শব্দের অর্থ হচ্ছে দুর্ব্যবহার। হ্যাঁ, দুর্ব্যবহার। wrathful মানে কি? দুর্ব্যবহার। ওকে। কমপ্লেইন মানে কি? অভিযোগ। তোমরা এখন নিজেরাই ভাবো কোনটা উত্তর হতে পারে। কর্ডিয়ালিটি মানে কি? কর্ডিয়ালিটি মানে হচ্ছে আপ্যায়ন। তাহলে আপ্যায়নের সাথে কিন্তু এটা হচ্ছে সমার্থক শব্দ। এটা কি? সমার্থক। আর কমপ্লেইন মানে হচ্ছে কারোর সম্বন্ধে অভিযোগ দেওয়া। অভিযোগ দেওয়া আর হচ্ছে আতিথেয়তার ব্যাপারটা কিন্তু একই রকম না। আতিথেয়তা মানে ভালো ব্যবহার, আর অভিযোগ মানে কি হইতে পারে? এটাও করছে, এরকমটা। কিন্তু তার চেয়ে ভালো অ্যান্সার কোনটা আমার? এই দুইটা অপশনের মধ্যে ভালো অপশন হচ্ছে আমার দুর্ব্যবহার। হসপিটালিটি মানে হচ্ছে কারোর সাথে আপ্যায়ন করা, ভালো আচরণ করা, তার সাথে হাসি খুশি একটু কথা বলা, তার সাথে একটু খুশ গল্প করা। হ্যাঁ, বলে না যে চাচি কেমন আছেন, ভাবি কেমন আছেন, হ্যাঁ, আপনার ছেলে কিসে পড়াশোনা করে, এই সেই। এখন এটা বিপরীত কোনটা হবে? দুর্ব্যবহার, বাজে আচরণ, রাইট? উত্তর কোনটা হচ্ছে? wrathful। দেখো, আমি বলেছিলাম একটু আগে সিনোনিম থেকে প্রতি বছর প্রশ্ন থেকে ইতিমধ্যে আমরা 2টা বা 3টা কোয়েশ্চেন পেয়েছি এখান থেকে। ওকে, তারপর একটা আসি, এটা এসেছে আমাদের প্যাসিভ ভয়েস থেকে। খেয়াল করো, which one the present continuous tense in passive form। খুব ভালোভাবে খেয়াল করো কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ। এই জিনিসটাকে আমরা একটু স্ট্রাকচারে নিয়ে আসি। খেয়াল করো ভাষায়, তোমরা একটু মনোযোগ দাও। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচারটা কেমন খেয়াল করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা লাগবে আমাদের কোন ফরম্যাটে বলো তো? আমাদের প্যাসিভে লাগবে। তাহলে অ্যাক্টিভ তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি। প্যাসিভের স্ট্রাকচারটা খেয়াল করো, সাবজেক্ট, তারপর কি লাগবে আমাদের? এম অথবা ইজ অথবা আর, তিনটা যে কোনো একটা, সাথে থাকবে একটা বিং, তারপরে যুক্ত হবে কি? ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর আমাদের বাই। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো এই প্যাটার্নটা কে মেইনটেইন করছে? এই প্যাটার্নটা যে মেইনটেইন করবে সেই উত্তর সঠিক। ঠিক আছে, এখন আমরা লটারি লাগাবো যে কার ক্ষেত্রে এটা মিলতেছে। খেয়াল করি আমরা, গিফটস আর ডিস্ট্রিবিউটিং। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে কি আছে আমাদের? গিফটস সাবজেক্ট আছে, তারপরে কি? আর আছে, ফাইন। ডিস্ট্রিবিউটিং ভার্বের সাথে আইএনজি। দেখো, মনে রাখবা
প্যাসিভ ফরম্যাটে কিন্তু ভার্বের সাথে আইএনজি উত্তর হবে না, V3 তে হবে। তার মানে এটা কি সঠিক না ভুল? এটা আমাদের অপশন, আমরা পরে চিন্তা করছি। গিফটস আর বিং ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস নাও। ওকে, আচ্ছা, এই বাইটাকে আমরা একটু আলাদা রাখছি, বাইয়ের ব্যবহারটা একটু ডিফারেন্ট, আমি বলবো তোমাদেরকে। এখানে দেখো তোমরা, এখানে কি আছে আমাদের? সাবজেক্ট আছে, আর আছে, তারপরে বিং আছে, তারপরে কি আছে? V3 আছে। ওকে, গিফটস আর বিং ডিস্ট্রিবিউটিং, এখানে দেখো তো সাবজেক্ট আছে, তারপরে আর আছে, তারপরে বিং আছে, তারপরে কি আছে? এখানে ভার্বের সাথে আইএনজি। আমরা জানি আমাদের প্যাসিভে ভার্বের সাথে আইএনজি ফরম্যাটে উত্তর হয় না। প্যাসিভে কি হবে? V3 লাগবে। প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে গিফটস, সাবজেক্ট, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু প্যাসিভে হ্যাভ হ্যাজ এর কোনো ব্যবহার নাই। এই হ্যাভ, তারপর আবার কি দেখো? ভার্বের আইএনজি। তার মানে দেখো এখানে ভার্বের আইএনজি, এই উত্তরটা হবে না। এখানে ভার্বের আইএনজি, এই উত্তরটা হবে না। এখানে ভার্বের আইএনজি, এই উত্তরটা হবে না। তো কোনটা হবে? বিং প্লাস V3, এই উত্তরটা আমাদের সঠিক। গিফটস আর বিং ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস নাও। তাহলে এখন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করে দেওয়া হচ্ছে। এখন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করে দেওয়া হচ্ছে। তাহলে তোমার কাজ কি? তুমি স্ট্রাকচারটা মনে রাখা। সাবজেক্ট, তারপরে এম ইজ আর, সাথে একটা বিং থাকবে কন্টিনিউয়াসে, তারপরে V3 থাকবে। ওকে, ক্লিয়ার? বলো তো ভাইকে এই জিনিসটা বুঝছো কিনা? স্ট্রাকচারটা তোমরা কি স্ট্রাকচারটা বুঝছো? স্ট্রাকচারটা কি ক্লিয়ার হইছো? হ্যাঁ, আমি কিভাবে উত্তর করলাম? আমি স্ট্রাকচারটা এখানে জানি, এটা লেখার পরে আমি এটার সাথে মিলিয়েছি যে আমার প্যাটার্ন মিলে কিনা। প্যাটার্ন মিলে দেখেছি যে আমার একটা প্যাটার্নই মিলে, বাকি প্যাটার্নগুলো আসলে মিলতেছে না। তাহলে এরকম যদি তুমি স্ট্রাকচারাল ওয়েতে শিখো, তাহলে একটা না এরকম অনেক প্রশ্ন তুমি চাইলে এই স্ট্রাকচার দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে? ওকে, তারপরে আসি আমরা 12 নম্বর কোয়েশ্চেন। ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। আমাদের ন্যারেশন থেকে প্রশ্ন আসে, খেয়াল করো, ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে বলছে। কি বলছে দেখো তো? আই সেড টু হিম, আমি তাকে বললাম, ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড। ওকে, আচ্ছা, আমরা এই সেন্টেন্সটাকে তোমাকে ভাইয়া এইখানে করে দেখাচ্ছি। হ্যাঁ, করার পরে তুমি মিলাবা এখানে এসে। খেয়াল করো, এই প্রশ্নটাকে আমি তোমাকে সুন্দরভাবে এখানে না, আমি আলাদা পেজে করে দেখাচ্ছি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা কি ছিল বলো তো? I said to him, why are you working so hard? খেয়াল করো, কোয়েশ্চেন কি ছিল? I said to him, why are you working so hard? ওকে, আচ্ছা, এবার তোমরা এই প্রশ্নটা ভাইয়া তোকে ব্যাখ্যা সহ বোঝাই, তা তুমি দেখবা যে কি সুন্দরভাবে ন্যারেশনকে আমরা চেঞ্জ করতে পারি। দেখো, আমরা উত্তরের দিকে আসি। হ্যাঁ, ইনডিরেক্টলি খেয়াল করো, এই প্রশ্নটা কি ধরনের সেন্টেন্স বলো তো? এটা ইন্টারোগেটিভ না? দেখো এখানে WH ওয়ার্ড দেওয়া আছে এবং কোয়েশ্চেন মার্ক, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স। প্রশ্নবোধক সেন্টেন্সে আমাদের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেড টু, এর পরিবর্তে কি হবে? আস্কড। কি হবে? আস্কড। সেইটার সাথে টু বসে, কারণ এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু আস্কড যেহেতু ট্রানজিটিভ, এর সাথে কোনো টু বসবে না। তাহলে কি পাচ্ছি? আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করলাম। ওকে, এখন এই যে কমাটা উঠিয়ে আমি কি বসাবো? কমাটা উঠিয়ে খেয়াল রাখতে হবে, যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে ওই WH ওয়ার্ডটাই আমাদের এখানে কনজাংশন হিসেবে বসে যাবে। তাহলে হোয়ার লিখে দাও, হোয়াই। আচ্ছা, এখন এইটা কোন টেন্সে আছে? পাস্টে না V2 তে? খেয়াল রাখতে হবে, আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটার টেন্সটা চেঞ্জ হবে। এখানে কোন টেন্সে আছে বলো তো? আর ওয়ার্কিং, রাইট? এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন আমি ইনডিরেক্ট করব, সেটা হয়ে যাবে কোথায়? পাস্ট কন্টিনিউয়াসে। খুব ভালোভাবে বুঝো, যদি আমার রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে, তার মানে হচ্ছে আমার এটার টেন্স চেঞ্জ হবে। তাহলে আর ওয়ার্কিং কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি নিয়ে যাব কোথায়? পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, রাইট? আরেকটা জিনিস মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ইনডিরেক্ট করে ফেলি, সেটা কিন্তু ইন্টারোগেটিভ ফরম্যাটে থাকে না, এটা অ্যাসার্টিভ ফরম্যাটে হয়। তার মানে
এখানে আগে অক্সিলিয়ারি পরে সাবজেক্ট, কিন্তু এখানে হবে আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি। তাহলে এই যে সাবজেক্টটা কি ইউ, সেকেন্ড পারসন কার অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। মনে রাখবা রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে সেটা আমাদের এই রিপোর্টেড অংশের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। কি অনুযায়ী? অবজেক্ট। তাহলে হিমের সাবজেক্ট কি? হোয়াই হি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যাবে কোথায়? পাস্ট। হি এর সাথে পাস্টে কি হয়? ওয়াজ ওয়্যার এর মধ্যে কি হয়? ওয়াজ হয়। হোয়াই হি ওয়াজ, আর কোনো চেঞ্জ নাই, ওয়ার্কিং সো হার্ড। বুঝছো? বলো তো ভাইকে বুঝছো কেন? এটা দেখ ক্লিয়ার হইছো? আমি আরেকবার ব্যাখ্যা করতেছি। দেখো টেন্সের ন্যারেশনে এই ধরনের কোয়েশ্চেন আসে, হ্যাঁ, এগুলা আমরা হয়তো যখন পরে আবার নেক্সট আমরা পড়াবো এক্সপ্লেন করবো আরো। আই সেড টু হিম, এটা আমরা আগে প্রশ্নটা দেখবো কি ধরনের কোয়েশ্চেন। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তুমি কেন এত কঠোর পরিশ্রম করতেছো? এটা হচ্ছে আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের সেড টু, এইখানে যে রিপোর্টিং ভার্বটা আছে তারপরে ওতে কি বসাবো আমরা? আস্কড। ওকে, আই আস্কড হিম, এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের কি লাগবে? আমাদের এখানে যে কমাটা আছে বা ইনভার্ট কমা, সেইটা কিন্তু আমাদের ইনডিরেক্টে থাকা যাবে না, রাইট? তাহলে সেখানে কি করতে হবে? একটা কনজাংশন লাগবে বা ক্লজ মার্কার লাগবে। সেটা কে হবে? যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় সেটাই বসবে। হোয়াই হলে হোয়াই হবে, ওয়েন হলে ওয়েন হবে, হাউ হলে হাউ হবে, হোয়াট হলে হোয়াট হবে। বসিয়ে দিলাম, ফাইন। এখন এই রিপোর্টিং ভার্বটা কিসে আছে? পাস্টে থাকলে এখানকার টেন্স চেঞ্জ হবে। রিপোর্টিং ভার্বে ধরো সেইট না থেকে যদি সেইজ থাকলো, সেই থাকলো, উইল সে থাকলো, তাহলে টেন্স চেঞ্জ করতে পারবো না। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, উত্তরেও প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে। এখানে পাস্টে আছে, আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, শেষ। তাহলে কি করবো আমি? এই ইউ কারণ অনুযায়ী চেঞ্জ হবে সেকেন্ড পারসন, তাহলে হিম হয়ে যাবে কি হি, পাস্টের জন্য ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে? তাহলে এইবার আমরা একটু উত্তরটা মিলাই তো দেখি। এবার তোমরা একটু মিলাও তো দেখি কোনটা হয়। আই আস্কড হিম হোয়াই হ্যাড হি, না হ্যাড হি হবে না, কারণ আমরা জানি কি, আমরা জানি এখন প্যাটার্নটা অ্যাসার্টিভ হবে, মানে আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি, রাইট? তাহলে এই উত্তরটা হচ্ছে না আমাদের। দেখো আগে অক্সিলিয়ারি দিয়ে দিয়েছে, পরে দিয়েছে আমাদের সাবজেক্ট, তাহলে এই উত্তরটা যাচ্ছে না একেবারেই। আই আস্কড হিম হোয়াই হি হ্যাড বিন, হ্যাড বিন কি হবে? প্রশ্নটা কি ছিল? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় যাবে? আমার পাস্ট কন্টিনিউয়াসে যাবে, রাইট? তাহলে হ্যাড বিন কোন টেন্স বলো তো? হ্যাড বিন ওয়ার্কিং হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেখানে যাবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু উত্তর যাবে না, তাহলে এইটা আমাদের ভুল অপশন। আই আস্কড হিম হোয়াই ওয়াজ হি, এখানে দেখো কি করছে, আগে দিয়ে দিয়েছে অক্সিলিয়ারি, তারপরে দিয়েছে সাবজেক্ট। তাহলে কি হইলো? আমরা জানি ইনডিরেক্টে কি হয়, কোয়েশ্চেন প্যাটার্ন থাকলেও ডিরেক্টে, ইনডিরেক্টে এটা অ্যাসার্টিভ প্যাটার্ন হয়, তার মানে আগে সাবজেক্ট পরে অক্সিলিয়ারি। এইটা আমাদের ভুল। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তাহলে উত্তর কোনটা আমাদের? ডি নাম্বার উত্তর আমাদের সঠিক। ঠিক আছে? তাহলে উত্তর কোনটা? ডি নাম্বার সঠিক। ওকে, তারপরে আসি। সিলেক্ট দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, এখন আবার উল্টাই দিছে। এখন কি বলছে? ডিরেক্ট করো। তুমি ইনডিরেক্টে দেওয়া আছে, ডিরেক্ট করো। আই টোল্ড রানু দ্যাট, আমি রানুকে বললাম যে দ্য কার হ্যাড টু বি সেন্ট ফর সার্ভিসিং। ওকে, আমরা এটা আরেকবার করছি। দেখো আই টোল্ড রানু, ওকে আমরা কোয়েশ্চেনটাকে লিখে নিই। আই টোল্ড রানু দ্যাট, আমি রানুকে বললাম যে, আই টোল্ড রানু দ্যাট the car had to be sent for servicing. The car had to be sent for servicing. Okay? আচ্ছা, এখন আমাদের কাজ কি বলতো? এটাকে আমরা ডিরেক্টে নিয়ে আসবো। তাহলে অনেকগুলো প্যাটার্ন আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এটাকে খুব চমৎকারভাবে অ্যান্সার করবো। খুব মনোযোগ দিয়ে বোঝো, হ্যাঁ? আমরা খুব মনোযোগ দিয়ে, তোমরা একটু ধৈর্য ধরো। এই কোয়েশ্চেনটাকে আমি খুব সুন্দরভাবে তোমাকে ব্যাখ্যা করাই দিচ্ছি। দেখো কিভাবে উত্তরটা করতে হয়। তুমি এটাকে অ্যান্সারের দিকে আনো, হ্যাঁ? এটা ইনডিরেক্টে আছে, আমরা ডিরেক্ট টেন্সে নিব। আচ্ছা, এখন বলো, প্রথম বলো টোল্ড বসে কোন ধরনের স্পিচে, কোন ধরনের সেন্টেন্সে? হ্যাঁ, ইনডিরেক্টে টোল্ড বসাই কার ক্ষেত্রে? আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে বসাই। তাহলে টোল্ডের পরিবর্তে কি লিখবো? আই said to, কি বসবে? অ্যাসার্টিভে আই said to, I said to, সেটার সাথে কিন্তু টু বসবে, খেয়াল রাখবা। রানু,
আমাদের প্রথম অংশের কাজ শেষ। ওকে, কমা দাও, ইনভার্ট কমা দাও। আমরা জানি কি ডিরেক্ট ন্যারেশনে এই রিপোর্টিং ভার্ব অংশটা শেষে হচ্ছে কমা, আর রিপোর্টেড স্পিচটা থাকবে কিসের ভিতরে? অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? দা কার, দেখো দা কার কিন্তু থার্ড পারসন। দা কারকে আমরা কি বলি? থার্ড পারসন। খেয়াল রাখতে হবে থার্ড পারসন কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমরা জানি ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়? রিপোর্টিং এর সাবজেক্ট, সেকেন্ড পারসন রিপোর্টিং এর অবজেক্ট। বাট থার্ড পারসন যেমন হি, শি, কামাল, জামাল, দ্য কার, দ্য পেন, দ্য লেটার, দ্য বোর্ড, এগুলো চেঞ্জ হয় না, কারো অনুযায়ী চেঞ্জ হয় না। তবে যে আছে সেই থাকবে। তাহলে দা কার লিখো, অবশ্যই বড় হাতে লিখবা দা কার। আচ্ছা, তাহলে এখানে পাস্ট আছে, রাইট? তা আমার টেন্স চেঞ্জ হয়ে কই গেছে? পাস্টে গেছে, হ্যাড টু। তাহলে হ্যাড টু কে টেনে কোথায় আনতে হবে? আমাকে ডিরেক্টে প্রেজেন্টে আনতে হবে। আমরা জানি কি সেইড টু যদি থাকে পাস্টে, তাহলে এখানে প্রেজেন্ট থাকলে হয় পাস্ট। তাহলে পাস্ট যেহেতু ইন্ডিরেক্ট আছে, তাহলে অ্যান্সার টেনে কোথায় নিয়ে আসবা? প্রেজেন্টে নিয়ে আসবা। তাহলে হ্যাড টু এর প্রেজেন্ট কি বলতো? হ্যাড টু বি এর প্রেজেন্ট কি? হ্যাড টু বি এর প্রেজেন্ট হচ্ছে কারের সাথে কি যায়? হ্যাজ টু বি। দা কার হ্যাজ টু বি, বাকি যা আছে সেম থাকবে। সেন্ট ফর সার্ভিসিং, ফর সার্ভিসিং। ওকে, ক্লিয়ার? খুব বেশি পরিবর্তন এখানে হয় নাই, সহজ পরিবর্তনই ছিল। জাস্ট আমরা কি খেয়াল রাখলাম? আই টোল্ড হিম, এই টোল্ড এর জায়গাটা খেয়াল রাখবা। টোল্ড বসে কোন ক্ষেত্রে? অ্যাসার্টিভে। তাহলে কি হবে? অ্যাসার্টিভে সেড টু, আই সেড টু রানু, কমা, এবং আমরা জানি রিপোর্টেড স্পিচটা কিসের ভেতরে বসে? ইনভার্টেড কমার ভেতরে, রাইট? আচ্ছা, তাহলে দা কার থার্ড পারসন, তার মানে কারো অনুযায়ী সে চেঞ্জ হবে না। দা কার কি? আই, আমি কি একটা গাড়ি? দা কার কি? রানু, রানু কি একটা গাড়ি? না, তার মানে এটা কারো অনুযায়ী চেঞ্জ হবে না। তাহলে দা কার দা কারই আছে। এখন আমরা জানি এইখানে যেহেতু পাস্টে আছে, খেয়াল করো এখানে যেহেতু পাস্টে আছে, তার মানে তো এখানে চেঞ্জ হয়েই তো যাবে, তাই না? টেন্সটা চেঞ্জ হবে। তাহলে টেন্স চেঞ্জ যদি পাস্টে যায়, তুমি টান দিয়ে প্রেজেন্টে নিয়ে আসো। প্রেজেন্ট থাকলে কোথায় যায়? পাস্টে যায়। তাহলে পাস্টে থাকলে ডিরেক্টে প্রেজেন্টে নিয়ে আসবা। তাহলে হ্যাড টু বি এর পাস্ট কি? প্রেজেন্ট কি? হ্যাজ টু বি অথবা হ্যাভ টু বি। তার কার যেহেতু সিঙ্গুলার, তাহলে তার সাথে কি হবে? হ্যাজ টু বি। ওকে, শেষ। এবার আমরা অ্যান্সারটা মিলাই তো। আই আস্কড রানু দ্য কার ওয়াজ হবে না, ওয়াজে ভুল আছে, রাইট? তাহলে ওয়াজ উত্তরটা আমাদের সঠিক না। ওয়াজ উত্তরটা আমাদের মোটেই সঠিক না, তাহলে উত্তরটা ভুল। 3 নম্বর আসো। আই সেড টু রানু দ্য কার হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং। আমার মনে হয় এই উত্তরটাই সঠিক হওয়া উচিত। আই সেড টু রানু দ্য কার হ্যাড টু বি, না, এখানে আবার দেখো পাস্টে দেখে দিছে, না, এটা উত্তর হবে না। রানু ইজ সেড বাই মি, এরকম কোনো প্যাটার্ন হয় না, ঠিক আছে? উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। ঠিক আছে, যে অ্যান্সারটা এটা ন্যারেশনের থেকে আসা প্রশ্ন, এই প্রশ্ন ন্যারেশন থেকে আসছে। খেয়াল রাখতে হবে যদি এইরকম প্রশ্ন আসে, খুব বুঝে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ছোটখাটো জায়গায় দেখা যাবে তো উত্তর ভুল হয়ে গেছে, সো বি ভেরি কেয়ারফুল। ওকে, আচ্ছা, তারপরে কোয়েশ্চেন আসি 14 নম্বর। খেয়াল করো, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনএভিটেবল। কি বলছে দেখো? ইনএভিটেবল শব্দটার সিনোনিম চাইছে তোমার। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য, অপরিহার্য, ঠিক আছে? অপরিহার্য। অপরিহার্য মানে কি বলতো? মানে যেটাকে বাদ দেওয়া যায় না। অপরিহার্য মানে কি? যেটাকে বাদ দেওয়া যায় না। অপরিহার্য বাংলা কি? বাদ দেওয়া যায় না, ঠিক আছে? বাদ দেওয়া যায় না। তাহলে অপরিহার্য বাংলা কি পাচ্ছি আমরা? বাদ দেওয়া যায় না, যেটাকে ফেলে দেওয়া যায় না, যেটাকে শেষ করা যায় না। মানে তুমি একটা কাজ করতেছো, এটা তোমার লাগবে। ধরো আমরা বললাম যে ওয়াটার ইজ ইনএভিটেবল ফর হিউম্যান বিইং, বা এভরি বিইং, এভরি লিভিং বিইং, প্রত্যেকটা প্রাণীর জন্যই পানি অপরিহার্য। আমি কি লিখতে পারি? ওয়াটার ইজ ইনএভিটেবল ফর এভরি হিউম্যান বিং, অথবা এভরি লিভিং বিং, লিভিং বিং। অর্থাৎ কি দাঁড়াচ্ছে বলতো? যে প্রত্যেকটা জীবিত প্রাণীর জন্য পানি অপরিহার্য, পানি ছাড়া কোনোভাবেই বাঁচতে পারে না। তাহলে এখন তুমি এগুলো মিলাও তো অর্থটা। রিলায়েবল শব্দের অর্থ হচ্ছে নির্ভরযোগ্য। রিলায়েবল বাংলা কি বলতো? নির্ভরযোগ্য। মিলছে কি এটা? এটা কি সিনোনিম হইল? নির্ভরযোগ্য। রিলায়েবল বাংলা কি? নির্ভর করা কারো উপর। তাহলে নির্ভর করা আর হচ্ছে অপরিহার্য কি হইল এক জিনিস? না।
আমি বললাম যে আমি আমার ঘরের ফ্যানের উপর নির্ভর করি, অনেকটা গরমের দিনে এসির উপর নির্ভর করি। তার মানে কি এমনটা যে এসি ছাড়া আমার চলবেই না? না। তাহলে আনঅ্যাভয়েডেবল শব্দ অর্থ হচ্ছে অপরিহার্য, অপরিহার্য, যেটা বাদ দেওয়া যায় না। তারপর আসো, ডাউটফুল মানে কি? দ্বিধান্বিত, দ্বিধান্বিত, ঠিক আছে, মানে যেটার মধ্যে একটু কনফিউজিং ব্যাপারটা, হ্যাঁ কনফিউজড, এ না বি, ডানে না বাই, উপরে না নিচে, এটা হচ্ছে ডাউটফুল। আর আনসার্টিন মানে কি? অনিশ্চিত, অনিশ্চিত, ঠিক আছে। উত্তর কোনটা হবে আমাদের? একদম চমৎকার ভাবে মিলেছে কোনটা আমাদের? পি নাম্বার, আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে। তাহলে ইনএভিটেবল এর সিনোনিম কি? আনঅ্যাভয়েডেবল, ওকে। তারপর আসো, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ টু কিপ ওয়ানস টেম্পার? ওকে, খুবই চমৎকার একটা ওয়ার্ড, টু কিপ সামওয়ানস বা ওয়ানস টেম্পার। যেমন আমি যদি বলি যে আই এম ট্রাইং to handle the situation, handle the situation, the situation, আমি পরিস্থিতিটা মানে সামাল দেওয়ার চেষ্টা করতেছি, প্লিজ keep your temper। মানে কি বললাম? মানে হচ্ছে তুমি নিজেকে সামলাও, তুমি নিজেকে ঠান্ডা রাখো। তাহলে এটার বাংলা কি দাঁড়াচ্ছে বলতো? টু কিপ সামওয়ানস টেম্পার মানে হচ্ছে কারো মাথা ঠান্ডা রাখা বা কাউকে শান্ত রাখা, শান্ত থাকা, শান্ত থাকা বা মাথা ঠান্ডা রাখা, মাথা ঠান্ডা রাখা, ঠান্ডা রাখা মানে উত্তেজিত না হয়ে যাওয়া, ওকে। তাহলে কোনটার সাথে মিলে বলতো? কোন সেন্টেন্সটার সাথে যায় এখানে? টু রিমেইন কাম মানে ঠান্ডা থাকা, ওকে, মানে খুব নীরব থাকা, ঠান্ডা থাকা। টু বি অ্যালুফ ফ্রম কোনো কিছু থেকে দূরে থাকা, অ্যালুফ ফ্রম মানে কি? দূরে থাকা। টু রিমেইন কাম হচ্ছে কি? ঠান্ডা থাকা, রিমেইন কাম হচ্ছে কি? ঠান্ডা থাকা। আর টু বি অ্যালুফ ফ্রম মানে হচ্ছে দূরে থাকা, দূরে থাকা, তাই তো। তারপর আসো, টু বি ইন দ্য বেস্ট মুড খুব ভালো অবস্থায় থাকা, ভালো অবস্থায়, ভালো অবস্থায়, যে খুব জলি, আমি খুব হাসতেছি, খুব মজা করতেছি, ব্যাপারটা এরকম না। টু নট বিকাম আপসেট দুঃখিত না হওয়া, হ্যাঁ দুঃখিত না হওয়া, দুঃখিত না হওয়া। কোনটা যে সবচেয়ে ভালো উত্তর কোনটা? ঠান্ডা থাকা, কেউ একদম কুল ডাউন, প্লিজ কুল ডাউন। তাহলে কোনটা হবে আমাদের? টু রিমেইন কাম। আচ্ছা, তারপরে দেখি আমরা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। ভার্ব ফর্ম দিয়ে তুমি এবার বসাও। খুবই মজার একটা কোয়েশ্চেন, খুবই অসাধারণ একটা কোয়েশ্চেন, খেয়াল করো। মাচ ড্যাশ বিন সেড ইন দ্য নিউ রিপোর্ট। বলা হয়েছে নতুন রিপোর্টটাতে বা নতুন প্রতিবেদনে অনেক কিছুই বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি নিবা? ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ। আচ্ছা, এখন দেখো খুব মজার, তুমি এখানে অনেকগুলো উত্তর এভাবে বাদ দিতে পারবা। কিভাবে? খেয়াল করো। নিউ রিপোর্ট, নিউ রিপোর্ট যখন বলতেছে তার মানে কি? নতুন রিপোর্টটায় অনেক কিছু বলা হয়েছে, তার মানে কি? একটা প্রেজেন্ট, প্রেজেন্ট কিন্তু একটা ভার্ব আমাদের এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে প্রেজেন্টে কি আমি ওয়াজ আর ওয়্যার বসে? এই কথাটার মধ্যে একটা সেন্স আছে না যে নতুন রিপোর্টে, তার মানে কিন্তু এটা একটা প্রেজেন্টের সেন্স দিচ্ছে, প্রেজেন্ট সেন্স কিন্তু তোমাকে দিচ্ছে যে আমাদের অনেকগুলো প্রতিবেদন হয়েছে, তবে সর্বশেষ যে নতুন প্রতিবেদনটা আছে এখানে অনেক কিছু বলা হয়েছে। তবে কি নতুন প্রতিবেদন মানেই তো এটা জিনিসটা আধুনিক, এই জিনিসটা খুব প্রেজেন্টের ব্যাপার না, এখানে পাস্টের ব্যাপার তো হবে না। তার মানে খেয়াল করো, আমি পাস্টে থাকাতে এই ওয়াজ কিসে আছে? পাস্টে বসে। ওয়্যার কোথায় বসে? পাস্টে বসে। তাহলে আমি সাধারণভাবে সহজ কথায় চিন্তা করলে কিন্তু প্রথম দুইটা আমি বাদ দিয়ে দিতে পারতেছি, রাইট? তাহলে এটা বাদ আমাদের, এইটা আমাদের বাদ। এখন আসি আমি হ্যাজ নিব নাকি হ্যাভ নিব, এই ব্যাপারটা আমাদের মজার। খেয়াল করো, আমাদের দুইটা ওয়ার্ড আমরা একটু খেয়াল রাখবো। একটা হচ্ছে মাছ আর দুই নম্বর হচ্ছে মেনি, ওকে। মাছ আর হচ্ছে মেনি। দেখো মাছ হচ্ছে একটা সিঙ্গুলার ফর্মের সাথে বসে, কার সাথে? সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল
নাউন। ওকে, সবাই একটু নোট করে জায়গাটা। আর মেনি কখন বসে? প্লুরাল কাউন্টেবল নাউন। কোথায় বসে? প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে মাছ বসে কখন? যখন জিনিসটা গণার মতো জিনিস না। হ্যাঁ, বললাম যে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে অনেক পানি আছে। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য রিভার। অনেক পানি আছে নদীতে। তাহলে মাছ বসবে কখন? যখন জিনিসটা গণনা করা যায় না। যেমন ধর আমি বললাম যে দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। ওকে, নদীতে অনেক পানি আছে, পুকুরে। আর মেনি কখন বসবে? যেটা গণা যায়। যেমন বললাম দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লাসে অনেক শিক্ষার্থী আছে। ওকে, তাহলে মেনি আর মাছ আমরা ক্লিয়ার যে মাছ বসে আনকাউন্টেবল নাউন, মেনি বসে কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে। এখন আমার হাতে দুইটা অপশন আছে যে হ্যাভ আর হ্যাজ, এদেরকে আমরা কোথায় বসাবো? খেয়াল করো, ঠিক একইভাবে হ্যাজ বসে হচ্ছে আমাদের, এখানে আসার একটা পয়েন্ট করে, হ্যাজ বসে কার সাথে? সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। ওকে, আর হ্যাভ কখন বসে? হ্যাভ বসে হচ্ছে আমাদের প্লুরাল নাউনের সাথে। ওকে, তাহলে কি বসে? প্লুরাল কাউন্টেবল নাউন। হ্যাভ বসে বাকিদের সাথে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে মাছের সাথে কি যাবে? হ্যাভ যাবে না হ্যাজ যাবে? এবার মোটামুটি মনে হয় আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার, রাইট? তাহলে মাছও বসে আনকাউন্টেবলের সাথে, হ্যাজও বসে আনকাউন্টেবলের সাথে। তাহলে উত্তর কোনটা সঠিক হবে? উত্তর সঠিক হবে আমাদের কোনটা? এখানে হ্যাজ অবশ্যই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। তাহলে কোনটা উত্তর সঠিক আমাদের? হ্যাজ উত্তর সঠিক, হ্যাভ ভুল। ঠিক আছে? ওকে, তারপর আসি ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন ব্যবহার করে তুমি এখানে একটা অ্যান্সার করো। কারেক্ট প্রিপোজিশন। আচ্ছা, স্টুডেন্টস আর অ্যাংশাস ড্যাশ দেয়ার রেজাল্টস। শিক্ষার্থীরা তাদের ফলাফলের ব্যাপারে বেশ উদ্বিগ্ন। কি বলছে বলতো? শিক্ষার্থীরা তাদের ফলাফলের ব্যাপারে বেশ উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন শব্দটার ইংরেজি একটা প্রিপোজিশন দিয়ে আমরা প্রকাশ করি, সেটা কি বলতো? anxious about something. anxious about অর্থ কি? অর্থ হচ্ছে কোনো ব্যাপারে উদ্বিগ্ন, কোনো ব্যাপার হচ্ছে মানে চিন্তা করা, কোনো ব্যাপার হচ্ছে ভয় করা যে কি হবে, কি হবে, পারবো কি না, হবে কি না, চিন্তা করতেছে। এটা হচ্ছে anxious about something। কি হবে? anxious about অর্থ কি? কোনো বিষয়ে উদ্বিগ্ন, কোনো বিষয়ে উদ্বিগ্ন। ঠিক আছে? কোন বিষয়ে উদ্বিগ্ন কেউ, হ্যাঁ, চিন্তিত। কোনটা হবে? অ্যাংশাস অফ হয় না, ফর হয় না, উইথ হয় না। তাহলে উত্তর কোনটা আমাদের? অ্যাংশাস অ্যাবাউট। কোন ব্যাপারে খুব চিন্তিত, উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। ঠিক আছে? তারপর আসো, দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ পপুলার। এখানে যে পপুলার শব্দটা আছে, এটার সুপারলেটিভ ফর্ম কি? খেয়াল করো, এখানে আমরা প্রথম থেকে একটু আলোচনা করি। দেখো, পপুলারটা কোন ফর্মে আছে বলো তো? পপুলার, পপুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পপুলার কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা জানি যে আমাদের সিলেবলের ব্যাপার আছে, রাইট? আমি যখন বলছি ধরো টল, টলকে আমরা কিভাবে সুপারলেটিভ করি বলো তো? এই টলকে আমরা, এখানে তোমরা একটা চার্ট করো। দেখো, যখন আমি চার্ট করতেছি, এটা হচ্ছে আমাদের কি? পজিটিভ ডিগ্রি। এটা কি? পজিটিভ। এরপরে আমরা কি করলাম? কম্পারেটিভ। তারপরে কি করলাম আমি? সুপারলেটিভ। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আমরা ছোট শব্দ ব্যবহার করি, খেয়াল করো, যখন আমরা ছোট শব্দ ব্যবহার করি, অর্থাৎ ধরো টল অথবা স্মল অথবা ফ্যাট অথবা ধরো নাইস, এই ছোট ছোট শব্দগুলোকে আমরা কিভাবে কম্পারেটিভ করি দেখো তো। যেমন আমি যে বলি টল, টলের কম্পারেটিভ কি হবে? ইয়ার যুক্ত হবে, টলার, টলার। ওকে, আর সুপারলেটিভ কি হবে? ইএসটি, টলেস্ট। টল, টলার, টলেস্ট। আবার দেখো, যদি আমি এখানে বলি স্মলার, মানে স্মল, তাহলে কিভাবে করব আমি? স্মল থেকে কি হবে? স্মলার। আর এখানে সুপারলেটিভ কি হবে?
স্মলেস্ট। ওকে, আচ্ছা এখন আসি আমি যেগুলো বড় অর্থাৎ মনোসিলেবল না, যেগুলো হচ্ছে ডাইসিলেবল, ট্রাইসিলেবল। ওকে, তাহলে এই যে 2 সিলেবল বা বেশি বড় সময় নিয়ে উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে ER EST দিয়ে হয় না, মোর মোস্ট দিয়ে করতে হয়। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। খেয়াল করো, যদি আমি এটা বিউটিফুল ইউজ করি, বিউটিফুল এখানে তো 3 সিলেবল মানে ট্রাইসিলেবল, তাহলে কি হবে এখানে মোর বিউটিফুল, আর সুপারলেটিভে কি হবে মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক একই ভাবে তাহলে পপুলার কি হবে বলো তো? পপুলার এখানে তো 3টা সিলেবল, পপুলার কি হবে মোর পপুলার, আর সুপারলেটিভ কি হবে মোস্ট পপুলার। ওকে, তাহলে উত্তর এবার মিলাও তো কোনটা হয়। উত্তর কি পপুলারলি হবে না, অ্যাডভার্বে কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এটা অ্যাডজেক্টিভই হবে। পপুলারিটি এটা কিন্তু একটা নাউন, তাহলে পপুলারেস্ট এত বড় শব্দ, ট্রাইসিলেবলকে ইএসটি যোগ করে করা যায় না। কোনটা হবে মোস্ট পপুলার, সুপারলেটিভ কি হবে মোস্ট পপুলার। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। 19 নম্বর প্রশ্ন খেয়াল করো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ভার্ব। তোমাকে সঠিক ভার্ব ব্যবহার করতে বলছে। দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, খুবই মজার একটা সেন্টেন্স, হ্যাঁ খুবই চমৎকার, ছোট্ট বাট ঝাল আছে সেন্টেন্সটাই। খেয়াল করো, বলছে ইংরেজরা ইংরেজি বলে, ইংরেজরা ইংরেজি বলে। খেয়াল করো, এখানে ছোট্ট 2টা নোট নাও তোমরা। একটা হচ্ছে ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না, ভাষার পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। আর 2 নম্বর লেখা হচ্ছে জাতির পূর্বে, জাতির পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? আর্টিকেল দা বসে। ওকে, যখন এর জাতি বোঝাবে, দ্য বাঙালি, দ্য ইন্ডিয়ান, দ্য পাকিস্তানি, দ্য অ্যারাবিক, দ্য সুইডিশ, দ্য ব্রিটিশ, দ্য ইংলিশ। ওকে, ইংলিশ মানে কিন্তু ইংল্যান্ডের জনগণকে বোঝায়। তাহলে এখানে খেয়াল করি আমরা এই সেন্টেন্সটাই আমরা যদি ব্যাখ্যা করি কিভাবে বলবো, যেমন ধরো প্রথমটা কি, যেহেতু জাতি বোঝাইছে তাহলে কি হবে দ্য ইংলিশ। ওকে, দ্য ইংলিশ, ইংরেজরা ইংরেজি বলে। এটা কি, এটা কি ধরো সচরাচর ঘটনা না, যে জিনিসটা সচরাচর ঘটে এটা কি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে ইংরেজরা এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এখানে খেয়াল করো, এইখানে যে ইংরেজরা বলছে এটা তো একজন মানুষ না, এটা হচ্ছে একটা, এটা কালেকটিভ নাউন। এটা কি প্লুরাল কালেকটিভ নাউন, এটাকে আমরা বলি কি প্লুরাল কালেকটিভ, প্লুরাল কালেকটিভ নাউন। ওকে, এরপরে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। কি পাচ্ছি আমরা এখানে স্পিক হবে, প্রেজেন্ট টেন্সে কি হবে স্পিক। ভুলেও কি স্পিক্স দিও না, কারণ এখানে একজন মানুষকে বোঝায় নাই। ঠিক আছে, দ্য ইংলিশ স্পিক কি, এরপরে যদি ভাষা বুঝাইছে এখানে কিন্তু আর কি বসবে না, আর্টিকেল বসবে না। তাহলে ইংরেজরা ইংরেজিতে কথা বলে, তাহলে ইংলিশ স্পিক, স্পোক কিন্তু পাস্ট হয়ে গেছে, আমাদের পাস্ট হবে না। ইজ স্পোকেন দিলে হয়ে যায় কি, ইংরেজদেরকে ইংরেজি বলা হয়, মানুষকে কি বলা হয়? এটা হয়, মানুষকে কি বলা যায় না। তাহলে কোনটা হয়, এটা প্যাসিভ হয়ে গেছে, এটা উত্তর হবে না। তারপর হচ্ছে স্পোকেন, এটা কোনোভাবেই মিলে না, উত্তর কোনটা আমাদের এ নাম্বার। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা একটু দেখি যে কি আছে আমাদের। সর্বশেষ কোয়েশ্চেনটা আমাদের বিএসসি ইন নার্সিং এর, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, দ্য ওয়ার্ড জাস্ট, এখানে জাস্ট শব্দটা কোন পার্ট অফ স্পিচ, জাস্ট শব্দটা আসলে কোন পার্ট অফ স্পিচে আছে? হি হ্যাজ জাস্ট অ্যারাইভড এই সেন্টেন্সে জাস্ট কোন পার্ট অফ স্পিচ, খুব ভালোভাবে খেয়াল করো। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, এই সেন্টেন্সে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই জাস্ট শব্দটা কাকে মডিফাই করছে। তুমি এইটা বুঝতে পারলে তোমার মোটামুটি খেলা শেষ। মাত্র, এখানে জাস্ট শব্দ কি, এই মাত্র, এই মাত্র। ওকে, তাহলে এই মাত্র কি সে, সেই মাত্র, নাকি পৌঁছেছে এই মাত্র, কোনটা বলবা বলো? সে এই মাত্র, কোনটা তোমার কাছে ভালো লাগে?
সে এইমাত্র শব্দ কি তাকে বোঝাচ্ছে নাকি এইমাত্র পৌঁছেছে? এইমাত্র পৌঁছেছে, কোনটার সাথে ভালো যায়? এটা কোনটার সাথে তোমার কাছে মনে হয় যে এটা ভালো মানাচ্ছে? সে এইমাত্র, একটা মানুষকে কি এইমাত্র বলা যায় না? এইমাত্র জিনিসটা একটা জিনিস কাজের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, একটা কাজের সাথে। হ্যাঁ, এই কাজটা মাত্র হয়েছে, ও মাত্র আসছে, ও মাত্র এখান থেকে গেল, ট্রেনটা এইমাত্র ছেড়ে গেল, তার মানে এটা হচ্ছে একটা কাজের সাথে সম্পৃক্ত, রাইট? তাহলে কি হবে? এটা কাকে মডিফাই করছে বলতো? এটা এই উত্তরটা সঠিক, রাইট? এটা কাকে মডিফাই করছে? এটাকে মডিফাই করে নাই, এইদিকে মডিফাই করছে। এটা কি আছে? এটা আসে কিছু আমাদের ভার্বে। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি? অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে সে কি? সে অবশ্যই একটা অ্যাডভার্ব। তাহলে উত্তর কি হবে? অ্যাডভার্ব। ক্লিয়ার সবার? আশা করতেছি ক্লিয়ার। আমি সবগুলাকে একদম চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। এরকম ব্যাখ্যা তুমি আর কোথাও পাবা না। তুমি ইউটিউবে খুঁজে দেখো, নার্সিং এর উপর এত অ্যানালিটিক্যাল ক্লাস, আমার ক্লাস বলে বলছি ব্যাপারটা এরকম না, ফারিয়াপুর ক্লাসও বলি, তোমাদের পরবর্তী যে সাকলাইন ভাই ক্লাস নেবে আগামীকাল, সেটা দেখলে বুঝতে পারবা। মানে আগামীকালের পরের দিন খুবই চমৎকার ক্লাস নেবে, প্রতিটা জিনিস একদম ব্যাখ্যা করে বোঝাবে। ওকে, আমরা এখন শুরু করব আমাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2023-24 প্রশ্নের অ্যানালিটিক্যাল ক্লাস। তোমাদের পুরো জার্নির জন্য আমি আছি তোমাদের মানিক ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি, অনার্স শেষ করেছি ফার্স্ট ক্লাসে, আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো তোমরা পরবর্তীতে যেন দেখতে পারো, তাহলে তোমরা এই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবা। নার্সিং ড্রিমার্স করে সার্চ করলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা, সেখানে আমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে রেকর্ডের আকারে পাবা। যারা ক্লাস করতে পারো নাই বা পরবর্তীতে তুমি যখন ফ্রি থাকবা ক্লাসটা করবা, তুমি ইউটিউবে একটু দেখে নিবা, ঠিক আছে? ওকে, আমরা একটু প্রশ্নগুলোর দিকে আসি। হ্যাঁ, প্রথম প্রশ্ন, সবাই একটু মনোযোগ দিয়ে আবার দেখো। আলহামদুলিল্লাহ ক্লিয়ার হলাম, অনেক অজানা বিষয়। ওকে, থ্যাংক ইউ দিয়া। মানিক ভাইয়া বেস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহরিয়া ফ্রিন, আমি আসলে বেস্ট না, তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাস করলে তখনই মনে হয় যে আসলে ক্লাসটা বেস্ট হয়েছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। শিক্ষার্থীরা, নার্সিং এর শিক্ষার্থীরা সবসময় একটু অবহেলিত, তাদেরকে নিয়ে মানে তেমন ভাবে অনলাইনে ভাবার কেউ নাই, সবাই সায়েন্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, এইসব কিছু। তার মাঝখান দিয়ে যে বড় পরিমাণ একটা শিক্ষার্থী প্রতি বছর নার্সিং এ পরীক্ষা দিচ্ছে, অনেক সময় দেখা যায় যে তারা প্রস্তুতি নিতে পারছে না, আর সবসময় তো অফলাইনে দেখা যায় অনেক বেশি কোর্স ফি দিয়ে ভর্তি হওয়া সম্ভব না। সো ওই ব্যাপারটাকে আমরা টোটাল পুরো টিম মিলে মাথায় নিয়েছি যে আসলে নার্সিং স্টুডেন্টদের জন্য আসলে কি করা যায়। তারা সবসময় অবহেলিত, তারা না মেডিকেলের দিকে, তাদের প্রিপারেশনটা আলাদা হওয়া উচিত। তাদের জন্য যে স্পেসিফিক একটা ডেস্টিনেশন হওয়া উচিত, যে এই জায়গাটা আসলে আমি বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, বিজ্ঞানের সাবজেক্ট, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, সবকিছুকে গুছিয়ে একটা জায়গায় পাবো, এরকম অনলাইনে কেউ কাজ করছে না। সো সেই জায়গাটাই আমরা তোমাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি, যে যেন তাদেরকে একটা ভালো সাপোর্ট দিতে পারি। সো আশা করতেছি এই যাত্রা আমরা সফল হব। তখনই সফল হব যখন তুমি এবং তোমার বন্ধুরা একত্রে সবাই মিলে আমাদেরকে সেই জায়গাটা তোমরা সাপোর্টটা দিবা, ঠিক আছে? ওকে, আমরা আমাদের পরবর্তী সেশন শুরু করছি। হ্যাঁ, আমরা মিডওয়াইফারের কোয়েশ্চেনটা শুরু করব। চলো, প্রথম কোয়েশ্চেন আমরা একটু দেখি কি বলছে। দ্য নাউন ফর্ম অফ মুভ। মুভ শব্দটার নাউন কি? হ্যাঁ, প্রশ্নটা কি বলছে দেখো। এখানে যে মুভ শব্দটা বলছে, এই মুভটা আসলে ভার্বে আছে, এইটাকে ভার্ব থেকে নিয়ে যেতে বলছে কোথায়? নাউনে। তাহলে মুভ শব্দটার নাউন কি হয় খেয়াল করো তো। মুভের সাথে আমরা দেখো, আমরা ম্যান্ট যুক্ত করলে, ম্যান্ট সাফিক্সটা যুক্ত করলে, এই সাফিক্সটা যুক্ত করে আমরা কি যুক্ত করি? ম্যান্ট সাফিক্স যুক্ত করে কি করা হয়? নাউন গঠিত হয়, নাউন গঠিত হয়। যেমন ধরো, আমি অনেকগুলো উদাহরণ তোমাকে দিচ্ছি, খেয়াল করো। যেমন ডেভেলপমেন্ট, তারপর থেকে অ্যারেঞ্জমেন্ট, আরো কি হতে পারে? ধরো সেটেলমেন্ট, তারপর থেকে কি এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট। আবার কি হতে পারে? মুভমেন্ট। কি হতে পারে? মুভমেন্ট। ওকে, তাহলে
ঠিক একইভাবে আমরা কি পাচ্ছি এখানে, মুভের সাথে আসলে মুভ অন, এটা তো প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। মুভড এটা কি, এটা সে নিজেও কিন্তু ভার্বে আছে, V2 অথবা V3 দুইটা একই জিনিস। মুভ অন কি হয়ে গেছে আমাদের একটা গ্রুপ ভার্ব, এটাকে আমরা কি বলি, গ্রুপ ভার্ব। ওকে, তাহলে এটা উত্তর হবে না। তাহলে মুভমেন্ট আর হচ্ছে মুভিং, মুভিং হচ্ছে জিরান্ড হতে পারে, মুভিং জিরান্ডও হতে পারে, আবার পার্টিসিপলও হতে পারে, পার্টিসিপল। তাহলে উত্তর কোনটা হচ্ছে আমাদের, উত্তর হচ্ছে আমাদের মুভমেন্ট, কারণ সেটা কি ফর্মে আছে বলতো, নাউনে। তাহলে মুভ থেকে নাউনে কি হয়, মুভমেন্ট। তাহলে মুভের নাউন কি, মুভমেন্ট। ঠিক আছে, এখানে আরো ওয়ার্ড হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে, অনেক শব্দ হতে পারে। 2 নম্বরে আসি, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। বলেছে তোমাকে একটা সেন্টেন্সের টেন্স নিশ্চিত হতে, এটা কোন টেন্সে আছে খেয়াল করো। করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং, করিম তার বন্ধুর সাথে সন্ধ্যায় দেখা করেছিল। এখন আমাকে জানতে হবে কি এখানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কোন টেন্সে আছে বা কোন ফরম্যাটে আছে। খেয়াল করো, এই মিট ভার্বটাকে আমরা যদি একটু চিন্তা করি, খেয়াল করো, মিটকে আমরা অনেকগুলো ভাবে চিন্তা করতে পারি। এই মিট কি, V1, V1 এ যখন থাকে তখন কোন টেন্স নির্ধারণ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, বা প্রেজেন্ট ইনডেফিনিট বলতে পারো তোমরা, যেটা তোমাদের পরীক্ষায় আসে, প্রেজেন্ট ইনডেফিনিট কিসে বসে, ইনডেফিনিট সাধারণত। এই মিট যখন একটা এম কেটে দিবা হয়ে যায় ম্যাট, উচ্চারণটা কি ম্যাট, V2 এটা বসে যখন, তখন কোন টেন্স হয়ে যায়, সেটা হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, ওকে। আবার এই এই ম্যাটে আবার যখন কি হবে দেখো, যখন তুমি হ্যাভ এর সাথে বসাবা, হ্যাভ অথবা হ্যাজ এর সাথে যখন বসাবা ম্যাট, এটা তখন কি হয়, এটা তখন V3, এটা তখন কি বোঝায়, তখন বোঝাচ্ছে পারফেক্ট। ওকে, পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন খেয়াল করো, এই মেটের আগে কি হ্যাভ বা হ্যাজ আছে, নাই, তার মানে এটা কিসে আছে, এটা আসছে হচ্ছে V2। তাহলে V2 মানে কি, মানে হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার খুঁজে দেখো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, আমরা জানি কন্টিনিউয়াস মানে আইএনজি বসে। পাস্ট পারফেক্টে কি লাগে আমাদের, হ্যাড লাগে, হ্যাড এখানে নাই। পাস্ট কন্টিনিউয়াস আইএনজি লাগে, আইএনজি নাই। তাহলে কোনটা উত্তর সঠিক আমাদের, পাস্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, ওকে, একদম সহজ জিনিস, বাট অনেকেই কনফিউজ হয়ে যাওয়ার মতো সুযোগ রয়েছে। ওকে, তারপর আসি আমরা এই প্রশ্নটা দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। আচ্ছা, এখানে কি বলছে দেখো, খুব মজার একটা ফ্রেজ, টেক আফটার, এটা একটা গ্রুপ ভার্ব। ঠিক আছে, টেক আফটার মানে কি, আমরা একটু এটা দেখি। হ্যাঁ, খেয়াল করো, আমরা দুইটা ফ্রেজ একটু শিখে ফেলি। লুক আফটার, খেয়াল করো, লুক আফটার অর্থ হচ্ছে কারো খেয়াল রাখা বা দেখাশোনা করা, খেয়াল রাখা বা কি দ্বারায়, দেখাশোনা করা, দেখাশোনা করা। ঠিক আছে, তাহলে লুক আফটার মানে কি, যেমন আই লুক আফটার দ্য বেবি, আমি বাচ্চাটার খেয়াল রাখবো। মাই মাদার লুকস আফটার মি, আমার মা আমার দেখাশোনা করে, রাইট। আচ্ছা, কিন্তু যখন সেটা লুক আফটার না হয়ে কি হয়ে যায়, সেটা যখন টেক আফটার হয়ে যায়, টেক আফটার অর্থ হচ্ছে একই রকম দেখতে হওয়া। টেক আফটার অর্থ কি, দেখতে একই রকম হওয়া, দেখতে একই রকম, দেখতে একই রকম হওয়া। ওকে, টেক আফটার মানে কি, দেখতে একই রকম হওয়া। তাহলে কি হবে, ছেলেটি তার পিতার মতো, তাহলে ছেলেটার পিতার মতো একই রকম। ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত না, এরকম ক্ষিপ্ত অর্থ দেয় না। ছেলেটি তার পিতাকে অনুসরণ করে না, অনুসরণ হচ্ছে ফলো। ছেলেটি তার পিতার দেখাশোনা করে না, দেখাশোনা মানে হচ্ছে লুক আফটার। তাহলে কোনটা হবে, ছেলেটি তার বাবার মতো, দ্য বয় লুকস আফটার হিজ ফাদার। তাহলে কোনটা হবে, ছেলেটি তার বাবার মতো। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা হলো, 3 নম্বরে আমাদের 3 উত্তর হচ্ছে এ, ছেলেটি তার বাবার মতো। তাহলে কি, লুক টেক আফটার অর্থ হচ্ছে কারো মতো দেখতে হওয়া। তারপর আসি আমরা 4-এ, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। ওকে, সঠিক শব্দ ব্যবহার করে তুমি কি করবা, এখানে সেন্টেন্সটা পূরণ করবা। ড্যাশ আ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, কি চমৎকার একটা ছবি এটা, তাই না। এটা কোন ধরনের সেন্টেন্স বলতো, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্নটা আমার জানা উচিত না, খেয়াল করো তো। তাহলে আমরা একটু এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্নগুলো শিখে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে, সবাই এই জিনিসটা একটু নোট করে ফেলো, সবাই সুন্দরভাবে নোট করো, তাহলে দেখবা এই জিনিসগুলো তোমার ভুল হবে না। খেয়াল করো,
দুইটা প্যাটার্ন হয় এইসব ক্ষেত্রে, একটা হচ্ছে হোয়াট এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ইট অবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। ওকে, এরপর এক্সক্লেমেটরি মার্ক। এইটা একটা প্যাটার্ন গেল। আরেকটা প্যাটার্ন হতে পারে, যেমন ধরো হাউ, হাউ এর পরে এ বা এন বসে না, হাউ এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে হচ্ছে ভার্ব। ওকে, এবার এই দুইটা প্যাটার্নে আমরা একটু সেন্টেন্স লিখে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, এই এক নাম্বার প্যাটার্নে খেয়াল করো, যেমন কি হতে পারে, হোয়াট আ ব্রিলিয়েন্ট বয়, বয় হি ইজ, হি ইজ, হোয়াট আ ব্রিলিয়েন্ট বয় হি ইজ, সে কি মেধাবী একজন ছাত্র। আবার দুই নাম্বার প্যাটার্নে কি হবে বলতো, এই একই সেন্টেন্সকে যদি আমি এভাবে লিখি যে সে কতটা মেধাবী, তখন কিন্তু এ বা এন বাদ যাবে, তখন কি হবে, হাউ ব্রিলিয়েন্ট, হাউ ব্রিলিয়েন্ট হি ইজ, হাউ ব্রিলিয়েন্ট হি ইজ, সে কতটা মেধাবী। তাহলে এখন খেয়াল করো, প্রশ্নটার সাথে মিলাও তো, প্রশ্নে কি দেওয়া আছে, তোমার এ বা এন দেওয়া আছে। তাহলে এ বা এন দেওয়া থাকলে কি আমরা হাউ নিতে পারবো? দেখো, ভেরি আর সো দিয়ে কিন্তু কখনো কি হয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় না। তাহলে এই দুটো আমার প্রথমেই বাদ। তাহলে আমার কি, হাউ দিয়ে শুরু হলে কিন্তু আমার এ বা এন থাকে, তাহলে তো কোনটা হবে, হোয়াট দিয়ে শুরু হবে। ক্লিয়ার? বুঝছো বলো তো ভাইকে? এই প্যাটার্নটা কি বুঝছো? আমি যা লিখে দিলাম, আমি এই দুইটা স্ট্রাকচার লিখে দিয়েছি, তুমি মনে রাখো এটা। এই টাইপের আরো অনেক প্রশ্ন তোমার আসতে পারে, কারণ এই টাইপের প্রশ্ন আসে, সেন্টেন্স আইডেন্টিফিকেশন থেকে বেশ প্রশ্ন আসে তোমাদের, যে এটা অ্যাসার্টিভ কিনা, এটা এক্সক্লেমেটরি কিনা, এই ধরনের সেন্টেন্স কিভাবে হবে, এই জাতীয় প্রশ্ন পরীক্ষা তোমাদের এসে থাকে। ঠিক আছে, ওকে, আমরা তারপরের প্রশ্ন একটু দেখি। হ্যাঁ, তাহলে এটা আশা করতেছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, রাইট? এটা যদি বুঝে থাকো, আমরা তার পরের সেন্টেন্সে যাই। চলো, the bill was passed yesterday. The word yesterday here, এখানে yesterday শব্দটা কোন পার্ট অফ স্পিচ, রাইট? আচ্ছা, বলেছে যে বিলটা গতকাল পাস হয়েছিল, হয় না যে সংসদের মধ্যে বিল পাস হয়, রাইট? আচ্ছা, এখন এই yesterday শব্দটা কাকে মডিফাই করছে, এটা খুঁজে বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো, the bill was passed yesterday. ওকে, এইবার এই জিনিসটাকে আমরা একটু ব্যাখ্যা করি তো। এখানে yesterday শব্দ মানে কি, গতকাল। তাহলে এখন তুমি কোনটার সাথে মিলাবা, বিলটা গতকাল নাকি গতকাল পাস হয়েছে? হ্যাঁ, এবার তুমি বাংলায় মিলাও, জাস্ট বাংলায় তুমি মিলাও। এক নম্বর কি, বিলটি গতকাল, বিলটি গতকাল, আর দুই নম্বর হচ্ছে আমাদের কি, গতকাল পাস হয়েছে, গতকাল পাস হয়েছে, পাস হয়েছে। এখন তুমি যেটাকে ভালো মনে করো সেটাই তুমি, আমি মনে করি উত্তর হবে। তুমি এখন সেন্টেন্সটা বুঝে মাতৃভাষা বাংলায় তুমি চিন্তা করো, বিল গতকাল, গতকাল বিল। আচ্ছা, বিল কি কখনো গতকাল আজ এরকম বলা যায় বিল জিনিসটাকে, নাকি গতকাল পাস হয়েছে? দেখো, এই দিনের সাথে গতকাল, আজ, কালকে, এটা শুধু কোনো কাজের সম্পর্ক আছে না, যে আমার ভাই গতকাল এসেছিল, আমার বাবা গতকাল ঢাকা যাবে, আমি আজকে পড়াচ্ছি, তার মানে আজ, গতকাল বা যে কোনো সাথে একটা কাজের সম্পর্ক রয়েছে, তাই তো? তাহলে যদি কাজের সম্পর্ক থাকে, তার মানে এইটা কি আমার বলতো, তাহলে এইটা মিলতেছে না, রাইট? তার মানে নাউনকে মডিফাই করতেছে না, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ হইতো, তাহলে কাকে মডিফাই করতেছে, ভার্বকে। তাহলে ভার্বকে যে মডিফাই করবে, এটা কিসে আছে, ভার্বে আছে, তাহলে ভার্বকে মডিফাই করলে এটা কি হয়ে যাবে, সেটা একটা পাস্ট। কিসে, পাস্ট হচ্ছে একটা ভার্ব, তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি হবে, অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে সে কি হবে, সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে উত্তর কোনটা সঠিক বলো তো, তাহলে অ্যাডভার্ব। নাউন প্রনাউন তো কোনোভাবেই হবে না, তাই না? নাউন প্রনাউন হবে না, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মধ্যে কোনটা হবে, অ্যাডভার্ব হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এর উত্তর কোনটা হচ্ছে আমাদের, অ্যাডভার্ব। ওকে, তারপরে আসি আমরা 6, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ। সঠিক অ্যাডজেক্টিভ দিয়ে তুমি উত্তরটা পূরণ করবা, সঠিক অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, ইউ স্পিক সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড। তুমি এত দ্রুত কথা বলো যে আমি কিছুই বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আচ্ছা, এখানে সেন্টেন্সটাকে আমরা একটু এভাবে চিন্তা করি। হ্যাঁ,
ইউ স্পিক সো, এখানে কি লাগবে একটা, আমার এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, তাই তো? সো ড্যাশ দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যাডজেক্টিভ যদি বসাই তাহলে আমি এখন বুঝতে হবে কোনটা অ্যাডজেক্টিভ, রাইট? খেয়াল করো, এখানে দুইটা ওয়ার্ড তোমাকে খুব কনফিউজড করবে, একটা হচ্ছে ফার্স্ট আর একটা হচ্ছে ফার্স্টলি। হ্যাঁ, আমি এটাকে আলাদা করে ব্যাখ্যা করে দেখো। ফার্স্ট, এই ওয়ার্ডটা সে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার সে অ্যাডভার্বও হতে পারে, নির্ভর করতেছে কোথায় বসতেছে। খুব ভালোভাবে বোঝো, ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ডিপেন্ডস অন কোথায় বসতেছে সে, তার বসার উপর নির্ভর করে। বাট ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড হয় না। তুমি ডিকশনারিতে সার্চ করে দেখো, ফার্স্টলি কোনো ওয়ার্ড হয় না। হয় কি? ফার্স্টলি ওয়ার্ড হয় না। তৃতীয় অংশ, হারিড আর হচ্ছে র্যাপিডলি। তাহলে খেয়াল করো, র্যাপিডলি যেহেতু আছে, তাহলে র্যাপিডলি হচ্ছে নিজে একটা কি, র্যাপিডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে র্যাপিডলি হবে? হবে না, আমার চাইছে কি অ্যাডজেক্টিভ। তাহলে র্যাপিডলি কি? র্যাপিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই উত্তরটা কি আমি নিতে পারবো না? কারণ আমাকে চাইছে কি, সরি, র্যাপিড হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমাকে চাইছে কি, অ্যাডজেক্টিভ চাইছে, তাহলে আমি অ্যাডভার্ব তো নিতে পারছি না। তাহলে বাকি আছে কি, হারিড। ওকে, ইউ স্পিক সো হারিড দ্যাট, হারি ব্যাপারটার অর্থ হচ্ছে তাড়াহুড়া, দ্রুত না। হারি শব্দ অর্থ কি, হারিড শব্দটা অ্যাডজেক্টিভটা ফাইন, ঠিক আছে, অর্থ হচ্ছে তাড়াহুড়া করা। এখন দেখো, আমি বলছি তুমি এত দ্রুত কথা বলো যে আমি বুঝতে পারি না। তাড়াহুড়ার ব্যাপারটা কিরকম, যে তাতে তাতে তাড়াতাড়ি আসো এরকম কথা। কিন্তু দ্রুত মানে কি, একটা মানুষ আছে না খুব স্পিডে কথা বলে, খুব ফাস্ট কথা বলে। তাহলে এখানে আসলে অর্থের সঙ্গতির জন্য আমার আসলে হারিড বা তাড়াহুড়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে খুব দ্রুত কথা বলা। তাহলে কোনটা হবে উত্তর আমাদের? ফাস্ট। তাহলে উত্তর কোনটা যাচ্ছে আমাদের? অ্যাডজেক্টিভ হিসেবে ফাস্ট। খেয়াল রাখতে হবে, ফাস্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, ইউ স্পিক সো ফাস্ট, বাট ক্ষেত্র বিশেষে অ্যাডভার্বও হতে পারে। আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। হ্যাঁ, এইবার আমাদের একটা মজার খেলা হবে, ঠিক আছে? চলো আমরা একটু খেলি। হাউ লং আর ইউ লার্নিং ইংলিশ? তোমরা একটু দেখি নিজের অ্যান্সার করতে পারো কিনা, আমি পরে অ্যান্সারটা তোমাদেরকে করছি, ঠিক আছে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, হাউ লং ইউ লার্ন ইংলিশ, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। আসো আমরা একটু এটার ব্যাখ্যাটা এই পাশে লিখি, খেয়াল করো। হাউ লং বসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোথায় বসে বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ওকে, এবং সেটা প্রশ্ন বোঝাইতে, প্রশ্ন। তাহলে দেখো আমি তোমার একটা উদাহরণ দেখাই, যেমন কি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, খেয়াল করো তো ভাইয়ের সাথে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাভ বিন, অথবা কি হবে বলো তো? হ্যাজ বিন, ঠিক আছে? তারপরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি, তারপর আমাদের এক্সটেনশন যা আছে তা। ওকে, এটা পরের ব্যাপার। আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি, খেয়াল করো। যেমন ধরো আমি বললাম কি, হাউ লং, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে কি অক্সিলারিটা সামনে আসবে না, এই হ্যাভটা সামনে চলে আসবে, হ্যাভটা সাবজেক্টের সাথে চলে আসবে। তাহলে হাউ লং হ্যাভ ইউ, আমি বললাম তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো, তুমি কতক্ষণ যাবত পড়তেছো, তাহলে আমি কি বলবো? হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং। তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং। তুমি কতক্ষণ যাবত পড়াশোনা করছো, ঠিক আছে? তাহলে এইরকম যদি হয়, তাইলে তুমি কতক্ষণ যাবত ইংরেজি শিখছো সেটা কি হবে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, রাইট? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার খুঁজে বের করো তুমি কোনটাতে আছে। এখানে দেখো, হাউ লং আর ইউ, তাহলে আর ইউ কোন টেন্সে আছে? এই আর ইউ মানে হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তর কি হবে? অবশ্যই না। তারপর আসো, হাউ লং হ্যাভ ইউ বিন, এটা আমরা রাখলাম। হাউ লং ইউ লার্ন, দেখো ইউ লার্ন একটা কোয়েশ্চেন বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি আগে সাবজেক্ট আসে? না, এই সেন্টেন্সটাই হয় নাই, যে কোনোভাবে কোনো সেন্টেন্সই হয় নাই। লাস্ট, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনিট। হাউ লং দিয়ে কি প্রেজেন্ট ইনডেফিনিট হয় কখনো বলো তো? হাউ লং দিয়ে কি প্রেজেন্ট ইনডেফিনিট হয়?
কোনোভাবেই হয় না। হাউ লং দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট হয় না। তার উত্তর কোনটা সঠিক? বি নাম্বার। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ? তুমি কতক্ষণ ধরে ইংরেজি শিখতেছো, ঠিক আছে? হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, রাইট? এই যে আমাদেরকে সানজিদা তাবাসসুম তানিয়া উত্তর করছে, ফাইন, গুড। ওকে, তারপরে আসি আমরা। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। সঠিক ভার্ব ব্যবহার করে তোমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে, ঠিক আছে? হি ডিড নট ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে, মানে সে গতকাল স্কুলে যায়নি। ওকে, আমরা এখানে কয়েকটা নোট একটু লিখো তোমরা, হ্যাঁ, কয়েকটা নোট তোমরা লিখো। নোট লিখো, সেটা হচ্ছে ডু নট, ডাজ নট বা ডিড নট, এরপরে কি হয় সবসময় মনে রাখবা ভার্বের বেস ফর্ম। ওকে, এখন প্রশ্ন যে ভাইয়া ভার্বের বেস ফর্ম কোনটাকে বলা হয়? আমরা প্রেজেন্ট শুনছি, পাস্ট শুনছি, পাস্ট পার্টিসিপল শুনছি, কিন্তু বেস কোনটা খেয়াল করো। বেস ফর্মের ব্যাপারটা হচ্ছে তোমাকে আমি ক্লিয়ার করি, একটা ভার্ব দিয়ে দেখাই, খেয়াল করো। গো, এই ভার্বটা কি? এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এই গোটা যখন গোজ হতে পারে, গোজ ভার্বটা কি হইতে পারে না? শি গোজ, হি গোজ, যখন গোজ হয়ে যায় তখন সেটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই গো যখন ওয়েন্ট হয়ে যায় তখন কি? ভার্বের V2 ফর্ম। এই গো যখন গন হয়ে যায় তখন কি? ভার্বের 3 নাম্বার ফর্ম। গো যখন আইএনজি হয়ে যায় তখন সেটা জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল। গো যখন কি হয়ে যায়? গোয়িং, আমরা কি বলি? জিরান্ড হতে পারে সেটা, আবার ক্ষেত্র বিশেষে সেটা কি হতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে কি হবে? ভার্বের বেস ফর্মটা হবে। তাহলে এখানে কোনটা বেসে আছে দেখো। তাহলে এই যে ওয়েন্ট কিসে আছে? ওয়েন্ট আছে V2 তে, তাহলে উত্তর হবে? হবে না। গন আছে কিসে? V3 তে, উত্তর হবে? হবে না। দেখো এই যে নেগেটিভ ফর্ম ডিড নট, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম। তাহলে গোয়িং কি হবে? গোয়িং জিরান্ডে আছে, রাইট? জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, হবে না। কোনটা উত্তর হবে? ভার্বের বেস ফর্ম। উত্তর কোনটা? ক। ঠিক আছে, সহজ না? একদমই সহজ। তোমরা অনেকেই ভুল করে এই জায়গাটায়। অনেকে কি করে জানো? অনেকে মনে করে যে ভাইয়া তো পাস্টে দিছে, আই ডিড নট, তাহলে ওয়েন্ট দিয়ে দিই। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখতেছি। এই প্রশ্ন তোমাদের অনেক জায়গায় আসতে পারে। এটা একটা খুবই কমন কোয়েশ্চেন, কিন্তু আমরা ভুল করি। মনে করতেছি ভাইয়া এখানে আই ডিড নট দিচ্ছে, তার মানে পাস্ট, আমরা তো জানি ডিড দিয়ে পাস্ট হয়, তাহলে আমি গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট দিয়ে দিলাম। এটা কিন্তু উত্তর সঠিক হবে না, কারণ তুমি যখন ডিড নট করে ফেলতেছো তখনই তুমি কিন্তু ওইখানে টেন্সের কাজটা করে ফেলছো। এরপরে যেই ভার্বটা থাকে তাকে আর কিছু করা থাকে না, তাকে বেস ফর্মে রাখবা, তাকে টাচই করা যাবে না। তাহলে গো গোই থাকবে, গোয়ের সাথে গোজ, গোয়ের সাথে গোয়িং, গোয়ের সাথে ওয়েন্ট, গোয়ের সাথে গন, কিচ্ছু হবে না, ঠিক আছে? ওকে, তারপরে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটা তুমি খুঁজে বের করো। ওকে, আমরা একটু দেখি। ঠিক আগের প্যাটার্নটা মেইনটেইন করে এবার আমরা অ্যানসারটা করব। ডিড নট, আই ডু নট অ্যাকম্পানি ইট। ওকে, আচ্ছা, আমরা একটু প্যাটার্নগুলো তোমরা একটু সবাই লিখো, হ্যাঁ, সবাই প্যাটার্নগুলো লিখো। ডু নটের পরে কি হবে বলতো? ভার্বের বেস ফর্ম। তাহলে ডিড নটের পরে কি হবে বলতো? ডিড নটের পরে কি হবে? ভার্বের, তাও তো বেস ফর্মই তো হবে নাকি? 3 নাম্বার। ডাজ নটের পরে কি হবে? ডাজ নটের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে সেখানে যদি বলো উইল নট লিখে কি হবে? উইল নটের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। যদি সেখানে ধরো ক্যান নট লিখে, তারপর কি হবে? ভার্ব বেস ফর্ম। তার মানে যত নেগেটিভ ফর্মই হোক না কেন, হ্যাঁ, এটা হোক অক্সিলারি দিয়ে বা মোডাল দিয়ে, তারপরে ভার্বের বেস ফর্মটা হবে V2, V3 হবে না। তাহলে এখানে দেখো কি ভুল হয়েছে, ডু নট নেগেটিভ করছে, এখানে কি দিছে? এখানে দিছে V2, তাহলে উত্তর হবে বলো? ডু নটের পরে আবার কি V2 হয়? হয় না। নেগেটিভ ফর্মে কি হয় না? V2 হয় না। আই ডু নট অ্যাকম্পানি, এইটা কিসে আছে দেখো? এটা কিন্তু ভার্বের বেস ফর্মে আছে, অ্যাকম্পানি বেসে আছে। আই ডাজ নট, আই এর সাথে কি ডাজ হয়? আয়ের সাথে ডাজ হয় বলতো? এর সাথে কি হয়? ডু। এর সাথে ডাজ হয় না কখনো। তাহলে আই এর সাথে ডাজ কোনোভাবেই হয় না, এটা ভুল আমাদের। আই ডিড নট, এখানে ফাইন, ঠিক আছে, কিন্তু ডিড নট এর পর কি দিছে দেখো? V2 দিছে। এটা উত্তর হবে? হবে না। তাহলে কোন উত্তর সঠিক আমাদের? আই ডু নট অ্যাকম্পানি দেম, আমি তাদেরকে সঙ্গ দিতে পারবো না বা পারি না। উত্তর কোনটা? বি নাম্বার। ক্লিয়ার? ঠিক আছে, একদম সহজ কনসেপ্ট। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? একদম সহজ, বাট আসতে পারে প্রশ্নগুলো। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে বানান করা শব্দ কোনটা?
এটা উচ্চারণটা একটু দেখে রাখো, আমি এখানে লিখে দিচ্ছি, তারপর তুমি মিলাও। সেন্ট্রিফিউজ, কেন্দ্রাতিক গতি, হ্যাঁ, বা কেন্দ্রবিমুখী গতি, সেন্ট্রিফিউজ, CENTRIFUG, CENTRIFUG। এখান থেকে দিছে দেখো CNTRE, এখানে ভুল আছে, এখানে SE দেওয়া আছে, এখানে ভুল, এখানে দেখো ESE, দুটাই ভুল, তাহলে কোনটা হবে? সেন্ট্রিফিউজ, CENTRIFUGE, সেন্ট্রিফিউজ। ওকে, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনসেপশন। ইনসেপশন শব্দের কি চাইছে বলতো? অ্যান্টোনিম চাইছে, মানে কি? বিপরীত শব্দ, তাই তো? বিপরীত। আচ্ছা, এখন আসি আমরা মূল কথা হচ্ছে ইনসেপশন শব্দটার বাংলা কি? ইনসেপশন শব্দের বাংলা হচ্ছে সূচনা, সূচনা বা শুরু। ইনসেপশন শব্দের বাংলা কি বলতো? সূচনা অথবা শুরু, তাই না? তার মানে এটা বিপরীত কি হবে? বিপরীত হবে হচ্ছে শেষ, সমাপ্তি, উপসংহার, একদম লাস্ট কিছু একটা, তাই না? তার মানে সূচনার বিপরীত শব্দ। তাহলে এখন তুমি বাংলাগুলো ভাঙো একটু। আউটসেট শব্দ অর্থ হচ্ছে সূচনা বা শুরু। আউটসেট শব্দ অর্থ কি? শুরু। কনক্লুশন অর্থ কি? উপসংহার। ওকে, সোর্স অর্থ কি? সোর্স অর্থ হচ্ছে কোনো কিছুর কি বলা যায়, কোনো কিছুর উৎস, তাই না? উৎস মানে কিন্তু কোনো কিছুর শুরু। উৎস মানে কি? কোনো কিছুর শুরু। আর অরিজিন মানে কি? অরিজিন মানে কিন্তু কোনো কিছুর উৎস, উৎস বা গোড়া। তাহলে কোনটা হবে উত্তর? উত্তর কোনটা হবে? কনক্লুশন, রাইট? উত্তর কোনটা আছে? কনক্লুশন। ডান। ওকে, তারপর একটা দেখো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করতে বলছে। হ্যাঁ, কারেক্ট প্রিপোজিশন, এটা সহজ। এটা আগে, অনেক আগে থেকে পড়া একটা কোয়েশ্চেন, আমরা ছোটবেলায় পড়তাম না যে ডোন্ট লাভ এট দ্য পুয়ার, এট দ্য পুয়ার, গরিবদের দেখে তিরস্কার করো না বা অপমান করো না। এখানে লাভ এট শব্দটা বাংলাটা মনে রাখো। লাভ এট শব্দ অর্থ হচ্ছে হাসা, এখানে হাসা না, এটা অর্থ হচ্ছে উপহাস করা, উপহাস করা বা অবজ্ঞা করা বা ঘৃণা করা, বা কি হয়? ঘৃণা করা, ঘৃণা করা। ঠিক আছে, তাহলে কি হবে? লাফের সাথে কোনটা হচ্ছে আমাদের প্রিপোজিশন? কোনটা উত্তর সঠিক? লাভ এগেইনস্ট, লাভ ফ্রম, লাভ ফর, লাভ এট, অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা বা ঘৃণা করা। লাভ এট, তাহলে ডোন্ট লাভ এট দ্য পুয়ার, কি হবে? প্লিজ ডোন্ট লাভ এট দোজ বেকার্স, ওই ভিক্ষুকদেরকে দেখে তুমি অবজ্ঞা করো না বা ঘৃণা করো না। তারপর আসো, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তেল পানিতে ভাসে। হ্যাঁ, পানিতে ভাষা ইংলিশটা জানলে তুমি বাকিটা করতে পারবা। হ্যাঁ, পানিতে ভাষা ইংলিশ কি? পানিতে ভাষা ইংলিশ হচ্ছে ফ্লোটস, ফ্লোটস অন ওয়াটার। কি হয়? ফ্লোটস অন, ফ্লোটসটা হবে না, মানে টেন্স অনুযায়ী পরিবর্তন হবে কি? ফ্লোট অন ওয়াটার, অর্থ কি? পানিতে ভাষা। তাহলে ফ্লোটস অন ওয়াটার হবে, রাইট? অয়েল যেহেতু, তাহলে অয়েল ফ্লোটস অন ওয়াটার, অয়েল ইজ ফ্লোটেড অন ওয়াটার। পেসিভ, পেসিভের প্রয়োজন নাই আমার, পেসিভটা প্রয়োজন হয় না। অয়েল ফ্লোটস ওভার, ওভার হবে না, এখানে কি হবে? অন হবে। তাহলে কি আছে? ইনও হবে না, তাহলে কোনটা হবে? অয়েল ফ্লোটস অন ওয়াটার। তাহলে অয়েল ফ্লোটস অন ওয়াটার। উত্তর কোনটা হবে? উত্তর, এই প্রশ্ন উত্তর কোনটা? ফ্লোটেড। অয়েল ইজ ফ্লোটেড দিবা না, পেসিভ দিবা না। পেসিভের মানে কি হয়? পানিতে তেলকে ভাসানো হচ্ছে, কিন্তু সেন্টেন্সটা কি আছে? তেল পানিতে ভাসে, এটা অ্যাক্টিভে আছে। এটা যদি উত্তর দাও, তার অ্যান্সারটা কি দাঁড়াবে জানো? এটা অ্যান্সার দাঁড়াবে হচ্ছে এরকম, তেলকে পানিতে ভাসানো হয়। এটা বাংলা দাঁড়াবে এরকম, তেলকে পানিতে ভাসানো হয়, পানিতে ভাসানো হয়। তাহলে আমার তো স্পেসিফিক বলে নাই, আমার ট্রান্সলেট করতে বলছে, তাহলে প্যাসিভ দিলে তো হবে না, আমাকে অ্যাক্টিভে রাখতে হবে সেন্টেন্সটা। তাহলে অ্যাক্টিভে কি আছে? অয়েল ফ্লোটস অন ওয়াটার, তেল পানিতে ভাসে। ঠিক আছে, ওকে। তারপর আসো, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য সেন্টেন্স। তাহলে নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কি বলছে? আমার ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন, এটা দেখতে কেমন হয়, তাই না?
তাহলে আমরা একটু স্ট্রাকচারটা দেখি তো ফিউচার পারফেক্ট টেন্সের, খেয়াল করো। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখো। যেমন ধরো এই স্ট্রাকচারটা কিরকম হয়, আমরা একটু লিখে তোমাকে এক্সাম্পলটা দেখাচ্ছি, খেয়াল করো। যেমন ধরো সাবজেক্টের পর কি হবে, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, রাইট, প্লাস V3 প্লাস এক্সটেনশন। উদাহরণ যদি দেই তাহলে কিরকম হবে, যেমন ধরো আমি বলি যে বাংলাদেশ will have on the CWC Cricket World Cup 2027। তাই কি বললাম, বাংলাদেশ will have on the Cricket World Cup 2027, বাংলাদেশ 2027 বিশ্বকাপ জিতে থাকবে। তাহলে এবার প্যাটার্নটা মিলাও তো, কোনটাতে এই স্ট্রাকচারটা মেইনটেইন হয়েছে, will have a lot of experience। এই যে হ্যাজটা আছে না, হ্যাজটা এটা কিন্তু আমাদের মূল ভার্ব, তাই তো। এখানে দেখো আমাদের উইল হ্যাভ আছে, রাইট, এখানে অক্সিলারি আছে, ফাইন, মিললো। দেখো V3 কিন্তু নাই, V3 আছে কি, পারফেক্ট হতে কিন্তু V3 লাগবে, V3 কিন্তু এখানে নাই, তারপরে এটা কাটা। হি উইল হ্যাজ, দেখো উইলের পরে কি আছে, হ্যাজ দেওয়া আছে, উইলের পরে কি হ্যাজ হবে, হবে না, উইলের পরে কি হবে, উইল হ্যাভ, তারপরে আবার V3। উইলের পরে হ্যাজ কোনো উত্তরই হয় না, কোনো সেন্টেন্স হয় না, উইলের পরে হ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স হয় না ইংলিশে, উইল হ্যাজ হয় না। হি উইল হ্যাভ হ্যাড, দেখো এখানে কি আছে, উইল হ্যাভ আছে, রাইট, আমাদের পারফেক্ট অক্সিলারি ভার্ব, ফাইন। এই হ্যাডটা কিন্তু হ্যাজের V3, এই হ্যাজের V3 কি হ্যাড, উত্তর এটা সঠিক। বাংলাদেশ উইল বি হ্যাভিং, তাহলে উইল বি হ্যাভিংও হয় না, উত্তর কোনটা, বাংলাদেশ উইল হ্যাভ হ্যাড আ লট অফ এক্সপেরিয়েন্স, বাংলাদেশ অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকবে, বাংলাটা কি হবে, অর্জন করে থাকবে বাংলাদেশ। তারপরে আসো আমরা কি পাচ্ছি, দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ সে আমার ভাই, এটা একদম ইজি সেন্টেন্স আমার মনে হয়, সে আমার ভাই, তাহলে কি হবে, হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, তাই তো, এত কঠিন কিছু না, তাই না, হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাইন ব্রাদার, মাইন ব্রাদার হয় না, হি ইজ মাইন ব্রাদার হয় না, ঠিক আছে, মাইন ব্রাদার এরকম কোন সেন্টেন্স হয় না, এটা ভুল, এটা হয় না, মাই ব্রাদার হয়, মাইন ব্রাদার হয় না। হি ইজ ব্রাদার অফ মি, না এরকমটা প্রয়োজন নাই, হি ইজ ব্রাদার অফ মি তাও হয় না। হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার নিজের ভাই, আচ্ছা আমার ভাই মানেই তো ওন ব্রাদার, তাই না, আমার বলতেই তো আমার নিজের ভাইকে বোঝায়, তাহলে এই মাই এবং ওন এই দুইটা জিনিসের মধ্যে ঝামেলা হয়েছে, নাহলে উত্তর সঠিক হইতো, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, মাই ব্রাদার মানে তো আমার নিজের ভাই, তাই না, ঠিক হবে, হি ইজ মাই ব্রাদার। Fill up the blank with the correct one. Okay. Teacher dash English at this moment. Okay. আচ্ছা, এখন টেন্স মেইনটেইন করতে বলছো তোমাকে, যে কোন টেন্সটা হবে। at this moment দিয়ে তোমাকে একটা ক্লু দিয়ে দিছে, এই ক্লুটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোন টেন্সে সেন্টেন্সটা হতে পারে। দেখো আমরা ছোট্ট একটা তোমাকে নোট দিয়ে দিই এখানে, খেয়াল করো। নাও, রাইট নাও, at this moment, অথবা at this very moment, অথবা gradually, day by day, অথবা day after day, এগুলো কোন টেন্সে হয় বলো তো, এগুলো সবাই হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরা কোন টেন্সে হয়, এরা সবাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি মনে আছে তোমাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে আমাদের, এম অথবা ইজ অথবা আর, তার সাথে কি বসবে আমাদের, ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে এক্সটেনশন। ওকে, যেমন ধরো আমি যদি বলি যে হি ইজ রিডিং আ বুক নাও,
সে এই মুহূর্তে একটি বই পড়ছে, তাহলে কোনটা হবে? টিচার। টিচার যেহেতু সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ হবে। টিচার ইজ টিচার, টিচার ইজ টিচার, এটা কেমন সেন্টেন্স? এটা হয় নাই, রাইট? এটা ভুল। টিচার টিচেস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেছে। উত্তরটা কি? এটা উত্তরটাও ভুল। দ্য টিচার ডাজ টিচ, এইটা কোনো প্যাটার্নে হয় না, এটা কোনো সেন্টেন্সই না। দ্য টিচার ইজ টিচিং, শিক্ষক পড়াচ্ছেন। তাহলে উত্তর কোনটা হবে? লাস্ট, ডি নাম্বার। টিচার ইজ টিচিং ইংলিশ অ্যাট দিস মোমেন্ট, শিক্ষক এই মুহূর্তে ইংরেজি শেখাচ্ছেন। আমি, রাইট? আই এম টিচিং ইংলিশ রাইট নাও। ওকে, তারপর আসো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। ওকে, এটা ঠিক ঠিক এইরকম একটা কোয়েশ্চেন আমরা এর আগে সলভ করেছিলাম, রাইট? দেখো এটা ব্যাখ্যাটা কিরকম, এখানে ইউজফুল শব্দটা আছে। হ্যাঁ, এই যে ইউজফুল শব্দটার উচ্চারণটা আমরা কি বলেছিলাম? এটা ভাওয়েল ওয়ার্ড দিয়ে, মানে ভাওয়েল লেটার দিয়ে শুরু হলো, এটার সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ঠিক আছে? তাহলে খেয়াল করো, যেমন ইউজফুল অথবা ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সাল অথবা ইউনিয়ন অথবা কি বলা যায়, যেমন হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কি এগুলার কি দিয়ে শুরু হয় বলতো? এগুলোর সাউন্ড হচ্ছে কি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই এর দ্বারা পূর্ব কি বসে? এ বসবে, রাইট? ঠিক আমি আরেকবার তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি, যদি ব্যাপারটা এইরকম হয় যে আমব্রেলা অথবা আগলি অথবা কি বলা যায়, আমব্রেলা, আগলি, আনকনশাস, তাহলে এগুলো উচ্চারণ কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড না, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে এগুলো পূর্বে কি বসবে? পূর্বে বসবে হচ্ছে এন। তাহলে কি হবে উত্তর বলো তো? উত্তর হচ্ছে কপার ইজ আ ইউজফুল মেটাল। তাহলে কি হবে? ইজ আ ইউজফুল মেটাল। এটা আমরা এর আগে সলভ করেছি, রাইট? ওকে, দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু ব্রেক দ্য আইস। ওকে, টু ব্রেক দ্য আইস মানে কি বোঝায়? টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে কোনো একটা বিষয়কে রিল্যাক্স করা, কোন একটা টেন্সড সিচুয়েশনকে, কোন একটা কঠিন সিচুয়েশনকে সহজ করা, একটু নরম করে নিয়ে আসা। টু ব্রেক দ্য আইস মানে কি? টু ব্রেক দ্য আইস শব্দ অর্থ কি? এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে কোন একটা কঠিন সিচুয়েশনকে বা কোন একটা চাপের অবস্থাকে আস্তে আস্তে কি করা? রিল্যাক্স করে নিয়ে আসা। কোন চাপের বা কঠিন অবস্থা থেকে রিল্যাক্স অবস্থায় নিয়ে আসা। আমি ইংলিশে লিখলাম, ঠিক আছে? রিল্যাক্স অবস্থায় আনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে টু রিল্যাক্স ইন আ টেন্স সিচুয়েশন, এটা খুব চিন্তার ব্যাপার থেকে রিল্যাক্সে আসা। টু এন্ড সামথিং অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে দেওয়া। টু কুল ডাউন আফটার অ্যান আউটবার্স্ট, খুব কান্নাকাটির পরে আবার ঠান্ডা হওয়া, না, কান্নাকাটির ব্যাপার এখানে আসবে না। টু এসকেপ ফ্রম আ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা কঠিন অবস্থা থেকে পালিয়ে যাওয়া, না, পালিয়ে যাওয়া বোঝাচ্ছে না। একটা সিচুয়েশন ধরো কঠিন, কোন একটা ঝামেলা, হ্যাঁ, এখন ঝামেলাটা সমাধানের দিকে আসা, ঝামেলাটা সলিউশনের দিকে আসা। তাহলে কোনটা হবে? টু রিল্যাক্স ইন আ টেন্স সিচুয়েশন। তারপর আসো, সিনোনিম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। বিউটিফুল শব্দটার সমার্থক শব্দ কি? হ্যাঁ, তাহলে বিউটিফুল শব্দের সমার্থক কি পাচ্ছি আমরা? লাভলি। বিউটিফুল মানে কি? সুন্দর, তাই তো? তাহলে লাভলি মানে কি? লাভলি মানেও সুন্দর। তারপরে অকওয়ার্ড মানে কি? বিশ্রী, খুব বিশ্রী একটা অবস্থা। প্লেন মানে কি? প্লেন মানে হচ্ছে সোজা বা সাধারণ বলতে পারো, বা কি বলা যায়? সাধারণ। অর্ডিনারির বাংলা কি? অর্ডিনারি বাংলাও কি? সাধারণ, ঠিক আছে? অর্ডিনারি বাংলা কি? সাধারণ। তাহলে কোনটা হবে? লাভলি না, রাইট? তাহলে উত্তর কোনটা হবে? লাভলি, ঠিক আছে? আমাদের লাস্ট কোয়েশ্চেন, দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড চুজ। এই চুজ শব্দটার পাস্ট ফর্ম কি? হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি, দেখো। V1 এ কি হয়? চুজ, CHOOSE। V2 তে কি হয়? একটা ও কেটে দিলে এটা V2 হয়ে যায়, মানে পাস্ট হয়ে যায়, CHOSE, তখন তো হচ্ছে চোজ, চুজ, চোজ।
আর V3 তে কি হবে চুজেন CHOSEN চুজেন ওকে তাহলে কোনটা হচ্ছে আমাদের এটা আমাদের কোনটা এই যে একটা ও যেটাতে ওকে ক্লিয়ার সবাই বলো তো ভাইকে সবাই ক্লিয়ার হইছো তোমাদের টপিক ক্লিয়ার ঠিক আছে তোমরা এই টপিকের উপরে এই টপিকগুলো রিলেটেড কোশ্চেন মানে এটার কাছাকাছি প্রশ্ন হবে হ্যাঁ নার্সিংয়ে তো দেখা যায় যে এই প্রশ্নটার কাছাকাছি প্যাটার্নের প্রশ্ন হবে এই প্রশ্নে তোমাদের আগামীকাল কিন্তু পরীক্ষা আছে রাইট আগামীকাল কি বার আজকে বৃহস্পতি তো তাহলে শুক্রবার শনিবার সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত তোমাদের এই টপিক বা আজকে যা যা পড়ালাম এইটার কাছাকাছি প্রশ্নে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক 6:30 থেকে 7টার মধ্যে পরীক্ষা হবে যেন তোমরা কোনোভাবে দেখে বা কপি করে পরীক্ষা দিতে না পারো খুবই সিরিয়াস পরীক্ষা হবে এবং পরীক্ষার যত লিংক অথবা সবকিছু আমরা আমাদের নার্সিং ড্রিমার্স ফেসবুক পেজের মধ্যে আমরা আপডেট জানিয়ে দিব ঠিক আছে আর লাইভ এক্সাম রেজাল্ট কখন হবে রেজাল্ট ওই দিনই পরীক্ষা দিনই জাস্ট 1 ঘন্টার মধ্যে 8টা বাজে আমরা রেজাল্ট পাবলিশ করে দিব আমাদের পেজের মধ্যে আর লাইভ এক্সামে যারা তোমরা টপ হবা লাইভ এক্সাম খেয়াল করো লাইভ এক্সামে তোমরা যারা টপার হবা পরীক্ষা দিয়ে ইংলিশ পরীক্ষাটা দিয়ে যারা তোমরা টপার হবা টপ 3 জন কিন্তু আমাদের বন্দি পাঠশালার এই নার্সিং ড্রিমার্সের আমাদের টি-শার্ট এবং নার্সিং ড্রিমার্সের যে আমাদের ডায়েরি রয়েছে এই ডায়েরি তোমাদের অ্যাড্রেসে গিফট হিসেবে পৌঁছে যাবে পাশাপাশি তোমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের ম্যাথের একটা চমৎকার ক্লাস হবে আগামী ক্লাসে তোমাদের ম্যাথের চমৎকার ক্লাস হবে সো ম্যাথের ক্লাসের জন্য সবাই অপেক্ষা করবা যেন ম্যাথেও তোমরা বস হয়ে উঠতে পারো তোমাদের সাকলাইন ভাইয়ের সাথে যে ইতোমধ্যেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথ ডিপার্টমেন্টে অনার্স কমপ্লিট করেছে হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং টিচার ওকে তোমাদের ক্লাস কেমন লাগলো আজকে জানাও ভাইয়াকে আমরা প্রায় 40টা প্রশ্ন সলভ করেছি আমাদের অলমোস্ট 2 ঘন্টার মতো ক্লাস লেগেছে রাইট তার মানে আমরা 40টা প্রশ্ন সলভ করতে আমাদের প্রায় 2 ঘন্টা 120 মিনিট টাইম তার মানে প্রায় প্রতিটা কোশ্চেন ব্যাখ্যায় আমাদের অলমোস্ট 3 মিনিট করে টাইম গিয়েছে তাই না কারণ অনেক আলোচনা প্রয়োজন হয় অনেক এক্সপ্লেনেশন প্রয়োজন হয় একটা প্রশ্ন কিন্তু দেখো একটা উত্তর করে দিলে হয় না তাই না একটা প্রশ্নের সাথে অনেক ধরনের ব্যাখ্যা প্রয়োজন হয় এই উত্তরটা কেন হইলো একটা ওয়ার্ড মিনিং এর সিনোনিম অ্যান্টোনিম বোঝার জন্য বাকি ওয়ার্ডগুলো যদি তুমি জেনে ফেলো তাহলে ব্যাপারটা সহজ হলো না একটা ওয়ার্ড শিখলাম এটার বাকি 4টা অপশন আমি জানি তাহলে কিন্তু আমার জন্য জিনিসটা আরো সহজ পরে তুমি যখন এই রিলেটেড কোয়েশ্চেন দেখবা এই রিলেটেড ওয়ার্ডটা দেখবা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা সেজন্য খুব অ্যানালিটিক্যাল ক্লাসগুলো আমাদের হয় সো ক্লাস কেমন লাগলো জানাতে পারো অবশ্যই তোমরা ক্লাসের নোটগুলো শেয়ার করবা ঠিক আছে তাহলে ক্লাসের নোটগুলো তোমরা নার্সিং ড্রিমার্স গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস নোট তোমরা নিজের মনের ভাবটাও প্রকাশ করবা ক্লাস কেমন লাগলো ক্লাসের পড়া কেমন বুঝতে পারলা বা ভাইয়াদের ক্লাসগুলো তোমার কাছে কতটুকু ভালো লাগতেছে এই ব্যাপারগুলো শেয়ার করে তোমাদের নোটগুলো শেয়ার করে দিবা টপ 3 জন নোট শেয়ারে বেস্ট নোট যাদের হবে টপ 3 জনও কিন্তু তোমরা পুরস্কার পাবা এই ইংলিশে ক্লাসের নোটের উপরে ঠিক আছে আর অনেক সুন্দর ক্লাস হয়েছে ভাইয়া প্রিয়াঙ্কা রয় অনেক সুন্দর হয়েছে ভাইয়া ক্লাসটি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও পিডিএফটা দিবেন কখন পিডিএফ কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা জাস্ট আধা ঘন্টার মধ্যে তোমরা পিডিএফটা আমাদের এই যে ক্লাসটা দেখছো এই লাইভ ক্লাসটার ক্যাপশনে আমরা এই পিডিএফটা অ্যাড করে দিব দ্যাটস ইট ওকে তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নার্সিং ড্রিমার্সের সাথে থাকো আর তোমার বন্ধুদেরকে জানাতে ভুলবে না যে আমাদের এখানে খুব চমৎকারভাবে আমরা নার্সিং এর প্রস্তুতি নিচ্ছি দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে টিল দেন স্টে হ্যাপি স্টে উইথ আস স্টে উইথ নার্সিং ড্রিমার্স আসসালামু আলাইকুম